দেখেন আজকের প্রথম যে কুইজটি আছে, বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি? বাংলাদেশের প্রথম নারী স্পিকার। সবাই কমেন্টে জানান। অপশন আছে সৈয়দা সাজেদা চৌধুরী, ডক্টর শিরিন শারমিন চৌধুরী, মেহের আফরোজ, মতিয়া চৌধুরী। ফার্স্ট আমি আজকে ফার্স্ট ক্লাস করছি ভাইয়া, আমি ঠাকুরগাঁও থেকে আছি। আমাদের অবনীতা পিঙ্কি, আপনারা সবাই যেহেতু সাধারণ জ্ঞান, আপনি সকল ধরনের কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো আসবে পরীক্ষা। ওকে, আচ্ছা। তো এখন এই যে প্রথম নারী, যে এই যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে যে সর্বপ্রথম যে মহিয়সী নারীরা আছে, এর মধ্যে হচ্ছে দেখেন আরো এর পাশাপাশি যেমন বাংলাদেশের প্রথম নারী স্পিকার, সবাই কমেন্ট করেছেন খ ডাক্তার শিরিন শারমিন চৌধুরী। সবাই খ কমেন্ট করেছে। খ সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমাদের আজকের প্রশ্নের অ্যান্সার দিয়েছে সর্বপ্রথম, আমাদের অ্যান্সার দিয়েছিল কাকলি আক্তার। সেকেন্ড হচ্ছে জুনায়েদ, তারপর নিরঞ্জনা, তারপর সুবর্ণা ইসলাম, তারপর অনেকে সাবিহা। আচ্ছা, তো আপনার এর সাথে আরেকটা বিষয় একটু পড়বেন, সেটা হচ্ছে বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রে পরীক্ষায় যেহেতু আমাদের জবের ক্ষেত্রে বা মেয়েদের একটা প্রায়োরিটি থাকে, সো এই নারী বা বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবস্থান নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম, আপনারা একটু নোট করে নেবেন সবাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম নারীর বা মুসলিম ছাত্রীর নাম হচ্ছে ফজিলাতুন্নেসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম, মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীর নাম ফজিলাতুন্নেসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষকের নাম করুণাকতা গুপ্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষকের নাম করুণা কণা গুপ্তা। করুণা কণা গুপ্তা। আপনারা সবাই লিখে নেবেন যে যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম যে নারীরা আছে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কেমন? তারপর দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হচ্ছে ঢাকা ডিপ্লোমারা নাকি আবেদন করতে পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। কালকে সব আবেদন করতে পারবে। অন্তরা ইসলাম বলছে, ভাইয়া বিপিএসসি অ্যাপ্লাই নিয়ে যদি কিছু বলতেন, ইনশাল্লাহ কালকে সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনারা ঝটপট করে শেয়ার করে দেন, ঝটপট করে যারা জয়েন করেছেন আজকের ক্লাসটিতে সবাই শেয়ার করে দেন। আর আমি একটু পড়াচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাংলাদেশি নারী, বিভিন্ন ক্ষেত্রে প্রথম বাংলাদেশি নারী অলরেডি যেগুলো পড়াই ফেলছি। এর মধ্যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীর নাম হচ্ছে ফজিলাতুন্নেসা। পরীক্ষা আসতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রীর নাম কি, সে হচ্ছে ফজিলাতুন্নেসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষকের নাম হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষকের নাম হচ্ছে করুণা কণা গুপ্তা। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম হচ্ছে লীলা নাগ, সে অলরেডি অনেকে আপনারা লিখে ফেলেছেন, লীলা নাগ। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বা ডাকসুর প্রথম নারী ভিপি হচ্ছে মাহফুজা খানম। মাহফুজা খানম হচ্ছে ঢাকসুর প্রথম নারী ভিপি। ঠিক আছে, ভিপি মানে কি? ভাইস প্রেসিডেন্ট, তাই না? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রেসিডেন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর, তিনি। ঠিক আছে, তারপর দেখেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দার। ঠিক আছে, ওয়াদ্দার, সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বাঙালি শহীদ নারী হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার। তারপরে এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী, আপনারা একটু সবাই একটু যারা যারা পারেন একটু কমেন্টে জানিয়ে দেন যে এভারেস্ট জয়ী বাংলাদেশের প্রথম নারীর নাম কি? প্রথম নারীর নাম হচ্ছে, এভারেস্ট জয়ী প্রথম নারীর নাম হচ্ছে নিশাত মজুমদার। নিশাত মজুমদার। ঢাকা মেডিকেলের প্রথম নারী অধ্যক্ষ হচ্ছে ডাক্তার হোসনে আরা তাহমিন। ঢাকা মেডিকেলের প্রথম নারী অধ্যক্ষ হচ্ছে, আপনারা সবাই শেয়ার করে দেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রথম নারী যারা আছেন এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসতে পারে, একদম 3 স্টার। সো এখানে আমি যেগুলো পড়াই দেবো এর বাইরে একটা আসবে না, আসলে এর মধ্যে থেকে আসবে, কেমন? সো আমি এখন যেগুলো বলতেছি পরীক্ষায় এখান থেকে আসবে, একদম হুবহু এখান থেকে আসবে, কেমন? সো দেখেন এভারেস্ট জয়ী প্রথম। আর আমাদের এই শীটগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিয়েন। যারা যারা শেয়ার করবে শুধু তারাই এই শীটগুলো পেয়ে যাবে, কেমন? ওকে, এই যে আমাদের নোটগুলো। তারপর দেখেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার। তারপর এভারেস্ট জয়ী নারী হচ্ছে নিশাত মজুমদার। ঢাকা মেডিকেলের প্রথম নারী অধ্যক্ষ হচ্ছে ডাক্তার হোসনে আরা তাহমিন।
তারপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটা বাংলাদেশে আছে, তো এর প্রথম নারী মহাসচিব হচ্ছে আইরিন খান। আর বিটিভির প্রথম নারী মহাপরিচালক, বিটিভি বাংলাদেশ টেলিভিশনের প্রথম নারী মহাপরিচালক হচ্ছে বেগম ফেরদৌসী আরা। বিটিভির প্রথম নারী মহাপরিচালক, বিটিভির প্রথম নারী মহাপরিচালক বেগম ফেরদৌসী আরা। পরমাণু শক্তি কমিশনের প্রথম নারী পরিচালক ডক্টর জাকিয়া বেগম। পরমাণু শক্তি কমিশনের প্রথম নারী পরিচালক হচ্ছে ডক্টর জাকিয়া বেগম। আমি একটু আস্তে আস্তে পড়তেছি, আর আপনারা এর ফাঁকে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন। অবশ্যই সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন। আর এই নোটটা যারা পেতে চান অবশ্যই শেয়ার করে দিবেন ক্লাসটি। আর হচ্ছে পরে দেখেন প্রথম নারী বিচারপতির নাম, প্রথম নারী বিচারপতির নাম হচ্ছে নাজমুন আরা সুলতানা। নাজমুন আরা সুলতানা হচ্ছে বাংলাদেশের প্রথম নারী বিচারপতি। সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্যের নাম। সংবিধান রচনা কমিটি, যেটা 1972 সালে সংবিধান যে প্রণয়ন করা হয়, এই কমিটির একমাত্র নারী সদস্যের নাম হচ্ছে বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু, বেগম রাজিয়া বানু। ওকে, আর আপনারা যারা পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা অবশ্যই এই যে প্রশ্নটি আছে এটা কমেন্ট জানাবেন। যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম নারী স্পিকার নাম হচ্ছে ডাক্তার শিরিন শারমিন চৌধুরী। আর আমি যেগুলো পড়াই দিচ্ছি এখান থেকে পরীক্ষা 1 মার্ক কমন আসবে, পরীক্ষায় 1 মার্ক কমন আসবে। আমি একটু দ্রুত পড়াই দিচ্ছি। প্রথম নারী তত্ত্বাবধায়ক সরকারের প্রথম নারী উপদেষ্টার নাম ডক্টর নাজমা চৌধুরী। বাংলাদেশের মন্ত্রিসভায় প্রথম নারী সদস্য নূরজাহান মুর্শিদ। জাতিসংঘে নিযুক্ত প্রথম বাংলাদেশি নারী স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান। ঠিক আছে, তারপর হচ্ছে বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক নাম ডক্টর নীলিমা ইব্রাহিম। বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম। প্রথম টেস্ট টিউব শিশু পরিবর্তনকারী চিকিৎসক ডাক্তার পারভিন ফাতেমা। বাংলাদেশে প্রথম টেস্ট টিউব শিশু প্রবর্তনকারী চিকিৎসক হচ্ছে ডাক্তার পারভিন ফাতেমা। পিএসসির প্রথম নারী চেয়ারম্যান, পিএসসির প্রথম নারী চেয়ারম্যান জিন্নাতুন নেসা তাহমিদা বেগম। জিন্নাতুন নেসা তাহমিদা বেগম হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, আপনারা যে পরীক্ষাগুলো দিবেন যে পিএসসির আন্ডারে হবে, ঠিক আছে, তো তার নাম হচ্ছে জিন্নাতুন তাহমিদ বেগম। প্রথম নারী পুলিশ সুপার রওশনারা, প্রথম নারী পুলিশ সুপার রওশনারা। মুক্তিযুদ্ধে প্রথম নারী শহীদ মেহেরুন্নেসা। মুক্তিযুদ্ধে প্রথম কোন নারী শহীদ হন, বা মুক্তিযুদ্ধের শহীদ প্রথম নারীর নাম কি? মেহেরুন্নেসা। মেহেরুন্নেসা বিশ্বখ্যাত আশা। তারপর দেখেন দেশের প্রথম নারী উপাচার্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এর মধ্যে প্রথম নারী উপাচার্য ডক্টর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডক্টর ফারজানা ইসলাম। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। প্রথম নারী স্পিকার ডাক্তার শিরিন শারমিন চৌধুরী, যেটা দেখেন এই চলে আসছে। সুতরাং এই বিভিন্ন ক্ষেত্রে প্রথম নারীদের যে অবস্থান, এটা দিয়ে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন, আমি যেগুলো পড়াই দিলাম, একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, একটা প্রশ্ন মাস্ট বি আসবে। প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দিউমণি। প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। প্রথম নারী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। প্রথম নারী হুইপ খালেদা বেগম। সো এগুলো আমরা পড়াই দেব ইনশাল্লাহ। তো আর যেগুলো বাকি আছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে শীটের মাধ্যমে দিয়ে দেবো। সো সবাই শেয়ার করে দেন ক্লাসটা, সবাই শেয়ার করে দেন। চলে যাচ্ছি পরের প্রশ্ন। সবগুলো ডিসপ্লে হলে ভালো হইতো, কিন্তু আমি আসলে ওইভাবে আমি নোটটা আপনাদেরকে পড়াই দিলাম। তো ইনশাল্লাহ এইটা আমাদের নোটে থাকবে, আপনারা যারা যারা শেয়ার করবেন তারা পেয়ে যাবেন। চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন 24-এর গণ অভ্যুত্থানে কোন চেতনা কাজ করেছে? একেবারে পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। 24-এর গণ অভ্যুত্থানে কোন চেতনা কাজ করেছে? সবাই কমেন্টে জানান এবং অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। অবশ্যই পিডিএফ দেবো, অবশ্যই পিডিএফ দেবো, অবশ্যই পিডিএফটা পেয়ে যাবেন আপনারা। ওকে, অবশ্যই পেয়ে যাবেন। 24-এর গণ অভ্যুত্থানে কোন চেতনা কাজ করেছে? সবাই কমেন্ট করেন, আমি দেখতে চাই কতগুলো ওকে। সো সবাই কমেন্ট করে 24-এর গণ অভ্যুত্থান কাজ করেছে বৈষম্য বিরোধী, রাইট?
ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে বৈষম্য বিরোধী। আর এটার সর্বপ্রথম অ্যান্সার করেছে দুইয়ের সর্বপ্রথম অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি নিশাত মনি। নিশাত মনিকে থ্যাংক ইউ সো মাচ। নিশাত মনি সর্বপ্রথম অ্যান্সার করেছে, তারপর সিমরান রহমান, তারপর ফারজানা, তারপর কাকলি, তারপর আলিফ শাহরিয়া, ওকে, তারপরে আনমনা সোহানা। ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ 24-এর যে গণ অভ্যুত্থানটি কাজ করেছে। এবং আপনারা এই যে 1 নম্বরে আমরা যে প্রশ্ন করেছিলাম যে প্রথম নারীদের যে প্রথম অবস্থান, এর মধ্যে বর্তমানে আপনারা জানেন যে স্বাস্থ্যমন্ত্রী একজন নারী। পরীক্ষা আসতে পারে প্রথম যে নারী স্বাস্থ্য উপদেষ্টার নাম কি? নূরজাহান বেগম। নূরজাহান বেগম, নূরজাহান বেগম। ক্লিয়ার? ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। পরীক্ষায় চলে এসেছে পরের প্রশ্ন। আয়তন ও জনসংখ্যায় কোনটি পৃথিবীর বৃহত্তম স্বাধীন দেশ? আয়তন ও জনসংখ্যায় কোনটি পৃথিবীর বৃহত্তম স্বাধীন দেশ? আর আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে কিন্তু হচ্ছে ভ্যাটিকান সিটি। যদি এখানে পরীক্ষা আসতো আয়তন ও লোক সংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম, ও এটা তো ক্ষুদ্রতমই আসছে, হ্যাঁ, ক্ষুদ্রতম হচ্ছে ভ্যাটিকান সিটি। ক্ষুদ্রতম হচ্ছে ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। ওকে, এই দেশটি কি ইতালির, হ্যাঁ, রোমের মাঝখানে অবস্থিত। ওকে, আর এটার মাত্র আয়তন হচ্ছে 110 একর, আর লোক সংখ্যা মাত্র 840 জন। 840 জন, ঠিক আছে। ওকে, আর 110 একর মাত্র। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা যারা কারেক্ট আনসার দিয়েছো, ভ্যাটিকান সিটি হচ্ছে আয়তন ও লোক সংখ্যায় পৃথিবীর, এর আয়তন কত? 110 একর, এবং 840 জন হচ্ছে লোক সংখ্যা। ক্লিয়ার? ওকে, এটা 1929 সালে স্বাধীনতা লাভ করে। 1929 সালে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন, বাংলাদেশের জাতীয় প্রতীক বাংলাদেশের জাতীয় প্রতীক নিচের যেগুলো রয়েছে, জাতীয় প্রতীকে নিচের কোনগুলো রয়েছে? আপনারা সবাই কমেন্টে জানিয়ে দেন। কোশ্চেন নাম্বার 4 এর কি হবে? ধান, পাট, শাপলা, ধান, নদী, শাপলা, কাঁঠাল, ধান, পাট, পাখি, পাট, ধান। 4 এর আমাদের সামিউল ইসলাম সর্বপ্রথম কমেন্ট করেছে। সামিউল ইসলাম সর্বপ্রথম কমেন্ট করেছে। তারপরে কোহেলিকা 3 ইয়ার্স ডিপ্লোমা নাকি? আচ্ছা, আগের যে প্রশ্নটা আমি বলছিলাম যে ক্ষুদ্রতম দেশ কোনটি জনসংখ্যা ও আয়তনে। ওকে, সো আর আমি পড়ছিলাম হচ্ছে বৃহত্তম। তো হচ্ছে যদি বৃহত্তম দিয়ে আসে, পরীক্ষা আসতে পারে যে আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি, এটা হবে চীন। চীন হচ্ছে আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ, ঠিক আছে, এটা হচ্ছে চীন। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, কেমন? ওকে, ওকে, সো সবাই অ্যান্সার করেছেন 3 এর বি, হ্যাঁ, ধান, নদী, শাপলা, এটি হচ্ছে জাতীয় প্রতীক। জাতীয় প্রতীক। চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন, এককভাবে আমাদের মোট জাতীয় উৎপাদনের সর্বাধিক অবদান কোনটি? এককভাবে আমাদের মোট জাতীয় উৎপাদনের সর্বাধিক অবদান কোনটি? মৎস্য খাতের, কৃষি খাতের, চামড়া শিল্পের, এবং পোশাক শিল্পের। সবাই কমেন্টে জানান আমাদের 5 নাম্বার কি হবে। আর আপনারা সবাই জানেন যে, এবং আপনারা এই যে 840 জন নার্স নিয়োগ যেটা হলো, আপনারা চাইলে আমাদের মাধ্যমেও, আমাদের গার্ডিয়ান নার্সিং কোচিং এর মাধ্যমেও আপনারা চাইলে আবেদন করাতে পারবেন, এবং একদম নির্ভুলভাবে আপনারা কিন্তু আবেদন করাতে পারবেন, কেমন? ওকে, সো আপনারা যারা যারা আবেদন করাতে চান আমাদের মাধ্যমে, আমরা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক হচ্ছে আপনাদেরকে আমাদের দিয়ে দেব, ঠিক আছে। সেখান থেকে আপনারা
আমাদের সাথে যোগাযোগ করে বা ওই গ্রুপে জয়েন করে আপনারা আবেদন করতে পারেন। আপনারা যে দোকানে করলে কিন্তু অনেক সময় ভুল হয়, ঠিক আছে? দোকানে করলে কিন্তু অনেক সময়ই ভুল হয়, ঠিক আছে? কিন্তু যেহেতু আমাদের এখানে নার্সিং এ দীর্ঘদিন পর্যন্ত আমাদের সবাই এক্সপার্ট, সো হচ্ছে এখানে কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কেমন? ওকে, সো আমি হচ্ছে কমেন্টে একটি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যারা যারা আবেদন করতে চান, আমাদের যারা এক্সপার্ট আছে অফিসে, তাদের মাধ্যমে আপনারা এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলেই হবে, কেমন? তো আমি গ্রুপটা দিয়ে দিলাম কমেন্টে এবং ক্যাপশনেও দিয়ে দেবো, কেমন? ওকে, আচ্ছা, সো ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে আমাদের পোশাক শিল্প বা রেডিমেড গার্মেন্টসের মাধ্যমে ঠিক আছে। সো আপনারা যারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান নির্ভুলভাবে আমাদের ক্যাপশনে এবং কমেন্টে দুই জায়গায় আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, সেখানে আপনারা জয়েন করবেন যাতে আপনাদের কোনো মিস্টেক বা ভুল না হয়, কেমন? ওকে, সো 5 ডি হচ্ছে যে পোশাক শিল্প আমাদের সব থেকে বেশি, মানে কি আমরা অনেক বেশি এক্সপোর্ট করি কি পোশাক শিল্প, রেডিমেড গার্মেন্টস। এবং পরীক্ষা আসতে পারে যে কোন দেশ থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি, সেটা হচ্ছে আমেরিকা থেকে, ঠিক আছে? সেটা ইউএসএ বা আমেরিকা থেকে, কেমন? বা যুক্তরাষ্ট্র থেকে। আর আপনারা সবাই জানেন যে আমাদের যে 842 জন যেটাতে আপনারা আবেদন করছেন সবাই, সেখানে ওই নিয়োগটাতে আমরা হচ্ছে অলরেডি ক্লাস শুরু হয়েছে আমাদের স্পেশাল ব্যাচে, আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। এবং এখানে আমরা একেবারে আপনাদের কেমনভাবে প্রিপারেশন নেওয়াবো যে প্রিলিমিনারিটা এমনভাবে পড়াবো আপনাদের রিটেনের 80% ইনশাল্লাহ হয়ে যাবে, কেমন? ওকে, আচ্ছা দেখেন পরের যে প্রশ্নটা আছে, সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা যে যে আমাদের যে সিনিয়র স্টাফ নার্স যে নিয়োগ প্রস্তুতি, এটা যে আমাদের স্পেশাল ব্যাচ শুরু হয়েছে, সেখানে প্রতিটা সাবজেক্ট ইতিমধ্যে কিন্তু ক্লাস শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের যে প্রিলিমিনারি এবং ভাইভা যেহেতু নেগেটিভ মার্ক আছে, সো আপনাকে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। এবং এটা একটা ভালো সুযোগ আপনাদের সরকারি চাকরিতে আসার, কারণ আগামী মার্চেই এবং সেপ্টেম্বরে কিন্তু প্রায় 20 থেকে 30 হাজার নতুন নার্স বের হবে। সো এদের সাথে কম্পিটিশন করে পরবর্তী নিয়োগগুলোতে চান্স পাওয়াটা আরো বেশি টাফ হয়ে যাবে। তারপরে এবছর প্রায় 40 হাজারের সাথে আপনাকে ফাইট করতে হচ্ছে। সো একটা ভালো প্রস্তুতি যদি নিতে পারেন, এবং আমরা একেবারে ইনশাল্লাহ আমি চাই যে আমাদের যত স্টুডেন্ট আছে সবাই যাতে সফল হতে পারে এখানে। তো এই জন্য আমাদের খুবই কম খরচে আমরা একটা ব্যাচ এখানে স্টার্ট করেছি। সেখানে আপনারা প্রতিটি বিষয় বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং নার্সিং টেকনিক্যালে 4টা বিষয়ে আপনারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। সেখানে বাংলার জন্য এসালাম স্যার আছে, ইংলিশের জন্য আমাদের মনির স্যার আছে, সবার ক্লাস আপনারা করছেন। এবং প্রতিটা ক্লাস কিন্তু 40 থেকে 45 হাজার স্টুডেন্ট আমাদের এই ক্লাসগুলো করছে এখন পর্যন্ত। সো আপনারা একটু জানান কমেন্টে যে আমাদের স্যাররা যারা ক্লাস নেয়, ক্লাসগুলো কেমন লাগে আপনাদের, বা এই ক্লাসগুলো আপনার জন্য ইফেক্টিভ কিনা, বা এইভাবে তাদের গাইডলাইন যদি আপনারা ফলো করেন, আপনারা 100% কিন্তু পরীক্ষায় সফল হবেন, কেমন? ওকে, আচ্ছা সবাই কমেন্ট করেছে সাগরকন্যার যে ভৌগোলিক নাম সেটি হচ্ছে কিন্তু পটুয়াখালী, রাইট? আর দেখেন আমাদের কিছু অপশন আছে, সেন্ট মার্টিন হচ্ছে আমাদের কি বাংলাদেশের সর্বদক্ষিণের যে ভূখণ্ড বা সর্বদক্ষিণের যে দ্বীপ, সেটি হচ্ছে সেন্ট মার্টিন। বা সর্বদক্ষিণের যে ইউনিয়ন, বাংলাদেশের সর্বদক্ষিণের যে ইউনিয়ন, সেটি হচ্ছে সেন্ট মার্টিন। তারপরে কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা। সর্বদক্ষিণে যদি পরীক্ষা আসে সর্বদক্ষিণের জেলা কোনটি? কক্সবাজার। যদি পরীক্ষা আসে সর্বদক্ষিণের উপজেলা কোনটি? সেটি হচ্ছে টেকনাফ। সর্বদক্ষিণের উপজেলা কোনটি? সেটি হচ্ছে কিন্তু এই টেকনাফ। আর এই টেকনাফের একটা নদী আছে নাফ নদী, সেই নাফ নদীর ওপারেই হচ্ছে আমাদের মিয়ানমার। সো পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করেছে কোন নদীটি? সেটি হচ্ছে নাফ নদী। সেটি হচ্ছে কি? নাফ নদী। সেটি হচ্ছে নাফ নদী। ইয়েস, টেকনিক্যাল ক্লাসটা অসাধারণ। ইয়েস ভাইয়া, ডিপ্লোমার আবেদন করতে অবশ্যই পারবে, অবশ্যই, কেন পারবে না?
অবশ্যই আবেদন করতে পারেন। সো কেউ টেনশন করে না, আপনারা যারা আমাদের মাধ্যমে যারা নির্ভুলভাবে আবেদন করতে চান, আমি এটার কমেন্টে এবং ক্যাপশনে হচ্ছে একটা গ্রুপ দিয়ে দিয়েছি, সেখানে লিখে দিয়েছি আবেদনের গ্রুপ, আপনারা সেখানে সবাই জয়েন করবেন, ঠিক আছে? ওকে, তো অনেকগুলো প্রশ্ন কিন্তু পড়াই ফেললাম আপনাদের না এর মাঝে, তো আমি কিন্তু কমেন্ট করে দিচ্ছি আপনাদের। ওকে, কমেন্টে আবারও লিঙ্কটা দিলাম, আপনারা সেখানে সবাই জয়েন করবেন। আচ্ছা, আর ক্লাসটি অবশ্যই পরে যারা জয়েন করছেন শেয়ার করবেন। চলে যাচ্ছি পরের প্রশ্ন। সো সাগরকন্যা বলা হয় পটুয়াখালীকে, ঠিক আছে? ওকে, আর পটুয়াখালীতে হচ্ছে আমাদের কি পটুয়াখালীতে আমাদের একটা সি বিচ আছে, এটার নাম কি বলেন সবাই, কমেন্টে জানান। আচ্ছা দেখেন, দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? যেটা হচ্ছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আসে, উত্তর থেকে মতিঝিল পর্যন্ত, তাই না? রুটটা পরীক্ষা আসতে পারে, বর্তমানে যে মেট্রো রেলের রুট কোনটি? এই রুটটি হচ্ছে মতিঝিল থেকে উত্তরা উত্তর, মতিঝিল থেকে উত্তরা উত্তর। ইয়েস, আমাদের আনমনা সোহান আলো আছে কুয়াকাটা। হ্যাঁ, যদি পরীক্ষা আসে কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত, সেটি কিন্তু হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত, যেটি পটুয়াখালীতে অবস্থিত, ঠিক আছে? এই যে সাগরকন্যা এখানে অবস্থিত। ক্লিয়ার? ওকে, সবাই কমেন্ট করে 7 নাম্বার কি দেশের প্রথম মেট্রো রেল কবে উদ্বোধন করা হয়? 7-এর দেশের প্রথম মেট্রো রেল ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে সবাই দেখি সবাই একটু কমেন্ট করেন। ওকে, সো 28 ডিসেম্বর 2022, কারেক্ট আনসার হচ্ছে 28 ডিসেম্বর 2022। 28 ডিসেম্বর 2022 এটি হচ্ছে মেট্রো রেল উদ্বোধন করা হয়। কেমন? ওকে, সো এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে অবশ্যই। আর আপনারা হচ্ছে এই যে দেখেন, বিভিন্ন স্থাপনা নিয়ে কিন্তু একটা পরীক্ষায় প্রশ্ন আসবে, বিভিন্ন স্থাপনা, ঠিক আছে? যেমন যেমন বিভিন্ন স্মৃতিসৌধ, যেমন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে স্তম্ভগুলো আছে, পাশাপাশি হচ্ছে স্বাধীনতা যে স্তম্ভগুলো, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব। কেমন? ওকে, ওকে, সো চলে যাচ্ছি এখন আমাদের পরের প্রশ্ন। 25 না 28 ডিসেম্বর। ওকে, সো সাফারি পার্ক কোন জাতীয় পার্ক বা কি জাতীয় পার্ক? জীব জন্তুর অভয়ারণ্য, ঔষধি গাছের উপাদান, পাখি পালনের স্থান, বিশাল ফুলের বাগান। সবাই কমেন্ট করেন। 8 নাম্বার প্রশ্নের উত্তর কি? 8 নাম্বার। আর সাফারি পার্ক কোথায় অবস্থিত? সাফারি হচ্ছে গাজীপুরে অবস্থিত। সাফারি পার্ক কোথায় অবস্থিত? সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত, গাজীপুরে, ঠিক আছে? সাফারি পার্ক হচ্ছে আমাদের গাজীপুরে অবস্থিত। সাফারি পার্ক হচ্ছে গাজীপুরে অবস্থিত। কেমন? ওকে, ওকে, সো আপনারা সবাই কমেন্ট করতে থাকেন। 8-এর এ জীবজন্তুর অভয়ারণ্য। হ্যাঁ, ওকে, সো বাংলাদেশের বিলুপ্ত প্রায় যে জীবজন্তুগুলো আছে সেগুলো কিন্তু সেখানে ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, এই জন্য সাফারি পার্ক হচ্ছে কোন জাতীয়?
জীবজন্তুর অভয়ারণ্য। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেখেন পরের প্রশ্ন, বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি, পরীক্ষা আসতে পারে, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, বা বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি? সবাই আপনারা কমেন্ট করতে থাকেন দ্রুত, এবং পরে যারা জয়েন করেছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন। অবশ্যই ক্লাসটি কিন্তু শেয়ার করতে কেউই ভুল করবেন না, কেমন? আর আমাদের স্পেশাল ব্যাচে ইনশাল্লাহ যারা আসতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন, খুব দ্রুত। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। সো ইয়েস, সর্বশেষ কাপ্তাই, ইয়েস। এবং এটা কোন জেলায় অবস্থিত? জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? কে জানেন কমেন্টে জানান। সর্বপ্রথম এই নয়ের সর্বপ্রথম অ্যান্সার করেছে, আমাদের নয়ের সর্বপ্রথম অ্যান্সারটি দেখতে পাচ্ছি করছে হচ্ছে আল এআই মুন 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 হচ্ছে নয়ের সর্বপ্রথম অ্যান্সার করেছে। তারপর নিশাত মনি, তারপরে মোতাকাব্বির শেখ, তন্নি সাহা, ত্রিয়নি, তারপর হচ্ছে কি নারোত্তম মৃধা, কাকলি বিশ্বাস, সোহানা গদুলি, আরিফ শাহরিয়া, মৌসুমি, শারমিন, মেরিনা, হিমরম, কুহেলিকা, আদুরি আক্তার, মেলিনা, তারপর কি পারমি আক্তার, ওকে, তারপর হচ্ছে শবনম মুস্তারি, সীমা আক্তার, নাসরিন, অর্পিতা সরকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা কোন জেলায় অবস্থিত আপনারা কে জানেন কমেন্টে জানান। রাঙামাটি, ইয়েস, রাঙামাটি জেলায়। ওকে, সো আপনারা সবাই কমেন্ট করবেন। কমেন্ট করলে কি হবে, আপনার ভিতর থেকে দেখবেন যে নতুন নতুন কোশ্চেন আসবে এবং আপনার ব্রেনে অনেক দিন এটা স্টে করবে। সো সাধারণ জ্ঞান ইনশাল্লাহ আমাদের সাথে যারা থাকবেন, আমাদের গার্ডিয়ানের সাথে, আপনারা 20-এর মধ্যে 20 পাবেন, কারণ পিএসসিতে। এবং আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে, আরেকটা সুখবর বলে দিই, সেটা হচ্ছে আমরা যে এক্সামগুলো নিয়ে থাকি সেটা নেগেটিভ মার্কিং এ। সো নেগেটিভ মার্কিং এ আপনি কখনোই এক্সাম দিতে পারবেন না, কেউ আপনাকে এক্সাম দিতে পারবে না। শুধুমাত্র আমরা আপনাদের জন্য সেই টেকনোলজি নিয়ে আসছি। আপনার ওয়েবসাইটে যখন হচ্ছে অনলাইনে এক্সাম দিবেন, সেখানে আপনারা নেগেটিভ মার্কিং, একবারে পিএসসির মতো হুবাহু নেগেটিভ মার্কিং এক্সাম দেওয়ার সুযোগ আছে। সো আপনাকে নিজেকে যাচাই করার বা আপনার প্রস্তুতি কতটুকু এটা যাচাই করার জন্য অবশ্যই আমাদের যে স্পেশাল ব্যাচে ভর্তি হলেই আপনারা কিন্তু এই সুযোগটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, তো 10-এর কি, বর্তমান দেশে তামাক চাষ নিরুৎসাহিত করা হচ্ছে কেন? তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তামাকের ব্যবসা লাভজনক, তামাক বিদেশের চাহিদা কমে গেছে, তামাক চাষে ব্যয়বহুল। কোথায় চলে গেলাম? কারণ হচ্ছে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইয়েস, তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চলে যাচ্ছি পরের প্রশ্ন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত? অবশ্যই শেয়ার দিবেন। মাত্র 40টা শেয়ার হয়েছে, মাত্র 40টা শেয়ার হয়েছে। কেন এতগুলো মানুষ? কিন্তু আপনারা এই যে রোজা খুলে বা ইফতার করে কিন্তু আপনাদের সাথে কষ্ট করে ক্লাসটা নিতে আসলাম, যাতে করে আপনাদের একটু প্রস্তুতি হয়। সো সবাই ক্লাসটা শেয়ার দিয়ে অন্তপক্ষে আমাদের যে এই যে কষ্ট করে আসলাম এর একটা প্রতিদান অন্ততপক্ষে দিয়ে যান। শেয়ার করেন, অন্তপক্ষে কমপক্ষে একটা বা দুইটা শেয়ার করেন, একটা বা দুইটা। আজকে ক্লাসটা 100টা শেয়ার কমপ্লিট করেন ইনশাল্লাহ। মাত্র 44টা 45টা শেয়ার হয়েছে এ পর্যন্ত। সো শেয়ার করলে বুঝবো যে আপনারা আমাদের প্রতি একটু কৃতজ্ঞ আছেন, এবং এর আগে যতগুলো ক্লাস নিয়েছি আপনাদের সবাই কিন্তু খুব ভালো একটা রিভিউ দিয়েছেন যে ক্লাসগুলো অসাধারণ হয়েছে। তো ইনশাল্লাহ সামনে আরো ক্লাস আমরা নিব আপনাদের জন্য। সবাই ক্লাসটা শেয়ার করে দেন, কেমন? ওকে, সো বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস হচ্ছে আমাদের কিশোরগঞ্জে অবস্থিত। ইয়েস, খ, রাইট অ্যান্সার হচ্ছে কিশোরগঞ্জ, খ। পরের প্রশ্ন দেখেন। আর আপনারা যারা আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হবেন, আমাদের স্কলে যে নাম্বারগুলো আছে লাস্টে যে 71, এই নাম্বারটা আমার, দুইটা নাম্বারই আমার, তবে 71-এ আমি কন্টিনিউয়াস থাকি আর কি। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের মৌ ক্রিয়েটিভ, সে বলছে আমি শেয়ার দিয়েছি স্যার, থ্যাংক ইউ সো মাচ মৌ। ওকে, তুমি আরো শেয়ার করে দাও। ওকে, চলেছি। আর বন্ধুদেরকে সবাই মেনশন করে দেন, ফ্রেন্ডদের সবাই মেনশন করে দেন। রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কি বলে? ঠিক আছে, শাসনতন্ত্র, জনগণতন্ত্র, আমলাতন্ত্র, স্বৈরতন্ত্র। রাষ্ট্রীয় প্রশাসনে
রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কি বলে? শাসনতন্ত্র। সবাই কমেন্ট জানান, সবাই কমেন্টে জানিয়ে দেন। 12 সি বলছে আমলাতন্ত্র। হ্যাঁ, আমলা মানে কি? আমলা হচ্ছে সরকারের প্রশাসনে যারা থাকে, তারা হচ্ছে যারা মন্ত্রণালয়ে বা সচিবালয়ে, তাদেরকে বলা হয় কি? আমলা, তাই না? প্রশাসনে যারা থাকে তাদের বলে আমলা। তো বাংলাদেশ কি আমলাতন্ত্র? খবরের সময়, খবরে বিভিন্ন সময় দেখবেন যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই কাজটি দেরিতে হচ্ছে, আমলাতান্ত্রিক জটিলতা। ঠিক আছে, সো এটাকে বলা হয় যে আমলাতন্ত্র। সো 12 নম্বর হচ্ছে গ, আমলাতন্ত্র। চলেছি পরের প্রশ্ন, দেখেন গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? 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 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে বিভিন্ন অঞ্চলের যে লোকসঙ্গীত, এইগুলো দিয়ে পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে। সো আমি হচ্ছে আপনাদেরকে পাশাপাশি অন্য এখানে শুধু গম্ভীরা আছে, বাকি কোন কোন জায়গা থেকে, দ্যাট মিনস এই সঙ্গীত দিয়া বা লোকসঙ্গীত দিয়ে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, আমি যে 5টা পড়াই দেবো এর মধ্যে আসবে, একদম গ্যারান্টি। ওকে, তো দেখেন কি আছে। তো জারি গান, যেটাকে বলি জারি গান, যেটা জারি গান, সেটা হচ্ছে কোন অঞ্চলের? ঢাকা ও ময়মনসিংহের। ঢাকা ও ময়মনসিংহের আঞ্চলিক গান কোনটি? যেটা হচ্ছে জারি গান। ঠিক আছে, লোকসঙ্গীত যেটা হচ্ছে জারি গান। চাঁপাইনবাবগঞ্জের হচ্ছে ইয়েস, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, যেখানে এই যে গম্ভীরা যেটা দেখেন, এটা হচ্ছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ। তারপর হচ্ছে রংপুরের হচ্ছে কি? চটকা। চটকা হচ্ছে রংপুরে অনেকগুলো আছে, চটকা, ভাওয়াইয়া, তারপর হচ্ছে কি গাজীর গীত, ভাওয়াইয়া, চটকা, এই তিনটা হচ্ছে রংপুরের। রংপুরের হচ্ছে 3টা, সবাই লিখে রাখেন, চটকা, ভাওয়াইয়া, রংপুর, এই 3টা হচ্ছে রংপুরের লোকগান বা লোকসঙ্গীত। ঠিক আছে, আর ভাটিয়ালি হচ্ছে, পরীক্ষা যদি আসে, ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? সেটি হচ্ছে ময়মনসিংহ। ভাটিয়ালি কোন অঞ্চলের লোকসঙ্গীত? আমি বলি, আপনারা সবাই একটু কমেন্টে জানান যে ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহের। আর যে যদি পরীক্ষা আসে, জারি গান বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? জারি গান বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? ঢাকা ও ময়মনসিংহ। ঢাকা ও ময়মনসিংহ যদি পরীক্ষায় আসে। গম্ভীরা, এই যে এটা আসছে গম্ভীরা বাংলাদেশ, সেটা হচ্ছে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ। যদি পরীক্ষা আসে যে ভাওয়াইয়া, এটা কোন অঞ্চলের লোকসঙ্গীত? সেটা হচ্ছে রংপুর। ভাওয়াইয়া, চটকা এবং গাজীর গীত, এই 3টা হচ্ছে রংপুরের। তারপর ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ। ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? সেটা হচ্ছে ময়মনসিংহ। তারপর ভান্ডারি দেখবেন আপনারা, ওই যে মাইজ ভান্ডারি আছে না, মাইজ ভান্ডারি বা যেটা ভান্ডার শরীফ, সেটা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। সেই যে ভান্ডারি গান যেটা আছে, সেটা হচ্ছে চট্টগ্রামের অবস্থিত। সেটা কোথায়, কোন জায়গায়? চট্টগ্রামের। আর মণিপুরী সঙ্গীত যেটা, আর সে নৃত্য নিয়ে কিন্তু পরীক্ষা আসে, গান এবং নৃত্য, এই দুইটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো গান একটু বলে দিই, আপনারা সবাই লিখে নেন যে মণিপুরী নৃত্য যেটা, সেটা সিলেটের। মণিপুরী নৃত্য হচ্ছে সিলেটের। মণিপুরী নৃত্য হচ্ছে সিলেটের। মণিপুরী নৃত্য হচ্ছে সিলেটের। মণিপুরী নৃত্য হচ্ছে সিলেটের। ঝুমুর নৃত্য হচ্ছে রংপুর রাজশাহীর হচ্ছে ঝুমুর নৃত্য হচ্ছে রংপুর রাজশাহী। ধূপ হচ্ছে ধূপ যে নৃত্য, ধূপ, এটি হচ্ছে খুলনা, ফরিদপুর, যশোর। আর বল নৃত্য, এটা হচ্ছে যশোরের। আর জারি নৃত্য আছে ঢাকা, ময়মনসিংহ। ঠিক আছে, সো বিভিন্ন অঞ্চলের গান এবং বিভিন্ন অঞ্চলের নৃত্য, এটা দিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসবে। সো আমি যেটা পড়াইলাম এর বাইরে আসবে না। ঠিক আছে, গার্ডিয়ান থেকে কি আলাদা? না, আমরা কোনো জিকের আলাদা বই বের করি না। আমরা হচ্ছে
ঠিক আছে, আমরা আলাদা কোনো বই বের করি না, আমরা শুধুমাত্র আমাদের যে স্পেশাল ব্যাচে পড়াই, এবং হচ্ছে আমাদের যে গাইডগুলো আছে, নোট, এখানে আমরা এগুলো মেনশন করে দিই। কেমন? ওকে, সো চলে যাচ্ছি। সো যা পড়াইলাম এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তারপর দেখেন পরেরটা, শিক্ষা মানুষের কেমন অধিকার। সবাই কমেন্ট করেন। এবং এই মুহূর্তে 150 জন আমাদের সাথে যুক্ত আছেন, সবাই আমি চাই যে 150টা শেয়ার করার জন্য। যারাই আছেন আমরা অবশ্যই শেয়ার করে দিন। MST মিলিনা খাতুন, সে করছে মণিপুরি নাচ সিলেটের, ঝুমুর রংপুর রাজশাহী। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। 3 নাম্বার নৃত্যটা যেটা বলছি, ধূপ হচ্ছে ধূপ, ধয় রস্যুকার, বড় ধয় রস্যুকার পদ, ধূপ। খুলনা ফরিদপুর যশোরের নৃত্য হচ্ছে ধূপ। আর বল নৃত্য হচ্ছে যশোরে, আর জারি নৃত্য হচ্ছে ঢাকা ময়মনসিংহ। কারো কিছু বাকি আছে? 14 নাম্বার দেখেন কি আছে। 14 শিক্ষা মানুষের কি কেমন অধিকার? সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, জন্মগত অধিকার। মেহরাব বলছে সামাজিক অধিকার। গ, ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে গ। আপনারা যারা কারেক্ট আনসার দিয়েছেন, সামাজিক অধিকার, ইয়েস, সামাজিক অধিকার। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর মৌলিক অধিকার গুলো কি হচ্ছে? মৌলিক অধিকার যদি পরীক্ষা আসতে পারে, মৌলিক না, এই সার্কুলারে মিডওয়াইফের আবেদন করতে পারবে না, বাট মিডওয়াইফের কিন্তু একটা সার্কুলার হবে। আর মিডওয়াইফেরও কিন্তু আমাদের এই যে নতুন ব্যাচটা, সেই নতুন ব্যাচে আপনারা জয়েন হতে পারবেন। কেমন? ওকে, তো হচ্ছে মানুষের যে মৌলিক অধিকার, এটা হচ্ছে কি সামাজিক অধিকার হচ্ছে শিক্ষা। আর মৌলিক অধিকার দেখেন এই মৌলিক অধিকার কি আছে? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হচ্ছে মৌলিক অধিকার। ঠিক আছে, ওকে। সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। কেমন? ওকে, আর এই যে সামাজিক অধিকার যেটা বললাম, যে শিক্ষা মানুষের একটি সামাজিক অধিকার, পাশাপাশি এই সামাজিক অধিকারের মধ্যে আরো কি আছে? জীবন রক্ষার অধিকার, আপনার জীবন রক্ষার অধিকার, স্বাধীনভাবে চলাফেরা ও মত প্রকাশের অধিকার। ঠিক আছে, এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের কি সামাজিক অধিকার। ওকে, সো আরেকটু পড়াই দেই যে সামাজিক অধিকারের মধ্যে আর কি আছে। স্যার আপনার ক্লাসটা অনেক ভালো লাগে, আপনি অনেক সুন্দর করে বুঝান, থ্যাংক ইউ সো মাচ। এবং আমি যেভাবে পড়াবো ইনশাল্লাহ পরীক্ষায়, এখান থেকে পরীক্ষা কিন্তু কমন চলে আসবে। কেমন? ওকে, সো সামাজিক অধিকারের মধ্যে আর কি আছে? মত প্রকাশের অধিকার, জীবন রক্ষার অধিকার, পরিবার গঠনের অধিকার, শিক্ষার অধিকার, আইনের দৃষ্টিতে সবার সমান সুযোগ লাভের অধিকার, সম্পত্তি লাভের অধিকার, ধর্মচর্চার অধিকার। যদি এখানে শিক্ষার মানুষের কেমন অধিকার যদি এখানে পরীক্ষা আসতো, ঠিক আছে, যদি এখানে পরীক্ষা আসতো যে যে ধর্মচর্চার অধিকার মানুষের কোন ধরনের অধিকার, সেটা হচ্ছে কি সামাজিক অধিকার। আসলে জন্মগত না, এটা হচ্ছে সামাজিক অধিকার। ঠিক আছে, এই শিক্ষার অধিকার হচ্ছে সামাজিক অধিকার। আর জন্মগত যেগুলো এর মধ্যে হচ্ছে আমাদের যে নাগরিকত্ব যে অধিকার, এগুলো হচ্ছে আমাদের কি জন্মগত অধিকার। এরপর মানবাধিকার, এগুলো হচ্ছে জন্মগত অধিকার। ঠিক আছে, ওকে। সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। এটা কারেক্ট আনসার হবে কি সামাজিক অধিকার হবে, শিক্ষা। চলে যাচ্ছি পরের প্রশ্ন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কত ভাগ মহিলা শিক্ষকের নিয়োগ বিধি রয়েছে? সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগের বিধি রয়েছে? সবাই কমেন্ট করে জানান। C, সবাই করছে 60%। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে 15C। এটা হচ্ছে আমাদের কি 60%। গ, কারেক্ট আনসার হচ্ছে গ, 60%। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন, 16 নাম্বার। স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত? স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে অবস্থিত? আর আপনারা যারা যারা সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যারা আবেদন করতে পারেন নাই, আমরা ক্যাপশনে এবং কমেন্টে আমাদের গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, আপনারা সেখানে জয়েন করলেই আমরা আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। কেমন? ওই গ্রুপে জয়েন করলে। ওকে, আর আপনারা সবাই একটু শেয়ার করে দেন পরে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে ক, প্যারিস। ইয়েস, রাইট আনসার হচ্ছে কি প্যারিস। রাইট আনসার হচ্ছে আমাদের প্যারিস। কেমন? ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন। স্ট্যাচু অফ লিবার্টি এটি কোথায় অবস্থিত? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেখেন, সি, আমেরিকায়। ওকে, হ্যাঁ, রাইট। সো কারেক্ট আনসার এই যে এটা আমাদের যে 16 নাম্বার, এটা হচ্ছে কি স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে কি নিউ ইয়র্কের আইল্যান্ডে অবস্থিত। এটা হচ্ছে আমাদের কি নিউ ইয়র্কের আইল্যান্ডে অবস্থিত। ওকে, সো স্ট্যাচু অফ লিবার্টি, আচ্ছা, এটি 1886 সালে স্থাপিত হয়েছে। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেখেন, বাংলাদেশের কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়? বাংলাদেশের কোন দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? নাটোর, রংপুর, সিলেট, বরিশাল। নাটোর, রংপুর, সিলেট, বরিশাল। সবাই কমেন্ট করেন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সি, বাংলাদেশের কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে? সিলেটে। আর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লালপুর, নাটোরের লালপুর। যদি পরীক্ষা আসে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, সেটি হচ্ছে কি উপরে যে ক নাম্বার, নাটোরের লালপুর। আর সিলেটের লালাখাল। ঠিক আছে, লালখালে। ঠিক আছে, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছেন তো? বাংলাদেশের যদি এখানে কোন জেলার না লিখে যদি পরীক্ষা আসে কোন স্থানে, বা এখানে যদি সিলেট না থাকে, যদি থাকে যে সিলেটের লালখালে, বা শুধু থাকে লালখালে, তাহলে কিন্তু পরীক্ষায় এভাবে কিন্তু আসতে পারে। আর পরীক্ষা যদি আসে যে বাংলাদেশের
সবচেয়ে কি শীতলতম স্থান কোনটি? সবাই কমেন্টে জানান তো শীতলতম স্থান কোনটি। বৃষ্টিপাত বেশি হয় হচ্ছে সিলেটে, সিলেটের লালখালে, আর নাটোরের লালপুরে হচ্ছে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। আর এই নাটোরের যে লালপুর, এখানে হচ্ছে সবচেয়ে উষ্ণতম স্থান, সবচেয়ে গরম, যেখানে বৃষ্টি কম সেখানে গরম বেশি, এটা মাথায় রাখবে না, নাটোরের লালপুর। আর আর বাংলাদেশের সিলেটের, হ্যাঁ সিলেট হচ্ছে সবচেয়ে কি শীতলতম স্থান, এবং এই জায়গাটার নাম হচ্ছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থান, আর উষ্ণতম স্থান হচ্ছে নাটোর। ঠিক আছে, ক্লিয়ার? সো এখানে আমরা 4টা এমসিকিউ পেয়ে গেলাম। 1 নাম্বার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালখালে, তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুর। ঠিক আছে, আর বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম কি উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর, সবচেয়ে শীতলতম স্থান হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। মৌ ক্রিয়েটিভ লেখছে শ্রীমঙ্গল সবচেয়ে শীতলতম স্থান। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি পরের প্রশ্ন। যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে ক্লাসটি শেয়ার করেননি অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবেন, এবং যে যেখান থেকে আছেন আর বন্ধুদেরকে সবাই একটু মেনশন করে দিবেন। ক্লাসটি কেমন লাগছে সেটাও জানাবেন। আর 842 জন নার্স নিয়োগের যে স্পেশাল ব্যাচে আপনারা যারা ভর্তি হতে চান, বা এই সুযোগটাকে যারা কাজে লাগিয়ে আপনাদের সরকারি চাকরিটা নিশ্চিত করতে চান, আমাদের স্কলে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন। তো হচ্ছে পরের প্রশ্ন, বর্তমান বিশ্ব কিসের উপর নির্ভরশীল? বর্তমান বিশ্ব কিসের উপর নির্ভরশীল? সবাই কমেন্ট করে জানান। উৎপাদন, প্রযুক্তি, কৃষি, ব্যবসা বাণিজ্য। বর্তমান বিশ্ব কিসের উপর নির্ভরশীল? বর্তমান বিশ্ব কিসের উপর নির্ভরশীল? সবাই কমেন্ট করে জানিয়ে দেন। সবাই সবাই বি, ইয়েস, প্রযুক্তি মানে টেকনোলজি। বর্তমান আর টেকনোলজি সব থেকে বেশি আগানো কি? চায়না। ওকে, ঠিক আছে। চায়নায় কি সব থেকে বেশি এই ইলেকট্রনিক প্রোডাক্ট উৎপন্ন করা হয়। আর কি বর্তমান বিশ্বে যদি পরীক্ষা আসে, বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারের শীর্ষ কোন দেশ? সবাই কমেন্টে জানিয়ে দেন। ইন্টারনেট ব্যবহারের শীর্ষ কোন দেশটি? কোন দেশে সবচেয়ে বেশি ইন্টারনেট ইউজ করা হয়? সবাইকে একটু কমেন্টে জানান কোন দেশ বিশ্ব ইন্টারনেট ব্যবহারের শীর্ষ কোন দেশ? ইয়েস, আরিশা জামানা, অবশ্যই আপনারা ডিপ্লোমা অ্যাপ্লাই করতে পারবে। সো অ্যাপ্লাই নিয়ে কোনো টেনশন নাই। আপনারা চাইলে আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আপনারা নির্ভুলভাবে আমাদের সাথে আবেদন করতে পারেন সেক্ষেত্রে। আর যারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, আর আপনারা হচ্ছে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ। আর আমাদের পেইড ব্যাচে আপনারা যারা আছেন আপনারাও আমাদের মাধ্যমে আবেদন করবেন ইনশাল্লাহ। তো হচ্ছে একদম শতভাগ আমরা কম খরচে, আপনাদের দোকানে গেলে যার টাকা খরচ হয় তার থেকে আমরা অর্ধেক টাকা ইনশাল্লাহ আবেদন করাই দেবো। ঠিক আছে, আমাদের যারা স্টুডেন্ট যারা আছেন, আর যারা আপনাদের সাথে এখনো ভর্তি হন নাই বা ভর্তি হবেন, আপনারা চাইলে আমাদের যে নাম্বারটি আছে স্কলে সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন। ওকে, সবাই অ্যান্সার করেছে চায়না। হ্যাঁ, সব থেকে বিশ্বের সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করে চায়নারা। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন,
বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? সন্দ্বীপ, মনপুরা দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, সেরা দ্বীপ। অলরেডি পড়াই ফেলছি কিন্তু, দেখি কার কার মনে আছে। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? আর এই যে সেরা দ্বীপ, সেরা দ্বীপ হচ্ছে কি সেন্ট মার্টিন দ্বীপের একটা অংশ। সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন, ঠিক আছে, ইউনিয়ন। এই ইউনিয়নের দক্ষিণ দিকে হচ্ছে সেরা দ্বীপ, সেরা দ্বীপ। সো যদি পরীক্ষায় এমন কোনো প্রশ্ন আসে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান কোনটি, সর্বদক্ষিণের স্থান, সেখানে যদি থাকে কক্সবাজার অথবা যদি থাকে টেকনাফ, সেন্ট মার্টিন, সেরাদ্বীপ, তাহলে দিবেন সেরাদ্বীপ, কারণ সেরাদ্বীপ হচ্ছে সবচেয়ে দক্ষিণে। এই সেরাদ্বীপের পরে বাংলাদেশের আর কোনো জমি নাই বা আর কোনো ভূমি নাই, ঠিক আছে। আর যদি এর মধ্যে আপনি স্টেপ বাই স্টেপ যদি থাকে টেকনাফ, টেকনাফ, টেকনাফ হচ্ছে সর্বশেষ সীমান্ত, এরপর হচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশের যে ভূমি এর মধ্যে, এরপরে কি আমাদের সেরাদ্বীপ। এছাড়াও যদি এগুলো কিছু না থাকে যেমন টেকনাফ, সেন্ট মার্টিন, সেরাদ্বীপ, যদি থাকে শুধু কক্সবাজার, তাহলে শুধু কক্সবাজার দিবেন। ক্লিয়ার? সো 19-এর ঘ, সেরাদ্বীপ হচ্ছে বাংলাদেশ সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে সেরাদ্বীপ। ওকে, সেরাদ্বীপ। এই দেখেন অনেকে কিন্তু কনফিউশনে পড়ে গেছেন যে সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে কোনটি। সো সেন্ট মার্টিন দ্বীপ, আবার এই সেন্ট মার্টিনের একটা দ্বীপ আছে ছোট, সেখানে আমি গেছি এ পর্যন্ত প্রায় 3 বার গেছি, যে সেরাদ্বীপ বা সেন্ট মার্টিন 3 বার। ওকে, সো যারা যান নাই যাবেন এই সেরাদ্বীপ। ওকে, আচ্ছা, এখানে অনেকগুলো কি কেয়া গাছ আছে, কেয়া, দেখবেন যে সেখানে অনেক কেয়া গাছ আছে। ক্লিয়ার? চলে যাচ্ছি পরের প্রশ্ন। আন্তর্জাতিক নার্স দিবস কবে? আন্তর্জাতিক নার্স দিবস। আর আপনারা যারা আছেন অবশ্যই শেয়ার করে দিবেন ক্লাসটি, অবশ্যই, কারণ এত কষ্ট করে ক্লাস নিয়ে অবশ্যই আমরা একটা শেয়ার ডিজার্ভ করতে পারি আপনাদের মাধ্যমে। সো আপনারা সবাই শেয়ার করে দিবেন। না সবাই শেয়ার করে দেন ক্লাসটা, যারা এখনো ক্লাসটি শেয়ার করেন নাই সবাই শেয়ার করে দেন, কেমন? সবাই, আমি চাই যে সবাই আজকে ক্লাসটি শেয়ার করে দিবেন আমাদের সাথে যারা যুক্ত আছেন। এবং আপনারা কারা কারা সিনিয়র স্টাফ নার্স নিয়োগের আবেদন হয়তো কালকের মধ্যে করে ফেলতে পারবেন, আর যারা আবেদন করতে চান আমাদের মাধ্যমে একেবারে 100% নির্ভুলভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, আমাদের কমেন্টে দিয়ে দিয়েছি এবং ক্যাপশনে দেওয়া আছে এই পোস্টের, আপনারা সেখান থেকে সবাই জয়েন হয়ে যাবেন, তাহলে আবেদন করতে পারবেন আর আমরাই আবেদন করে দিব। আর যারা স্পেশাল ব্যাচে যারা ভর্তি হবেন খুব দ্রুত যোগাযোগ করেন, এবং আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা আমাদের স্পেশাল ব্যাচে গাইডলাইন ফলো করবে বা আমাদের যারা স্পেশাল ব্যাচে থাকবে তারা ইনশাল্লাহ শতভাগ সফল হবে এবার, কেমন? সো যারা ভর্তি হবেন মাত্র 2500 টাকা ফি, মাত্র 2500 টাকা। এবং প্রিলিমিনারি আমরা এমনভাবে আপনাদেরকে স্টাডি করাবো, রিটেনের 80% প্রিলির মধ্যেই হয়ে যাবে, কেমন? কারণ আমরা প্রত্যেকটা রুলস যেভাবে পড়াই ইনশাল্লাহ আপনারা সবাই ভালো করবেন, কেমন? চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। আন্তর্জাতিক নার্স দিবস হচ্ছে, আন্তর্জাতিক নার্স দিবস হচ্ছে 12ই মে। 12ই মে কারণ এদিন হচ্ছে কি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। পরীক্ষা আসতে পারে যে নার্সিং এর জনক, মডার্ন নার্সিং এর জনক কে? মডার্ন নার্সিং এর জনক কে 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 জানেন একটু কমেন্টে জানান। মডার্ন নার্সিং এর জনক সেটি হচ্ছে কি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের, ঠিক আছে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সেটা হচ্ছে কি জন্মদিনের দিন, 1820 সালে উনি জন্মগ্রহণ করে, কেমন? ওকে, 1820 সালে উনি জন্মগ্রহণ করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আর যদি পরীক্ষা আসে যে ক্রিমিয়ার যুদ্ধের সাথে নিচের কোন ব্যক্তি জড়িত বা ক্রিমিয়ার যুদ্ধে সরাসরি সেবায় যুক্ত ছিল কে, সেটা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ঠিক আছে। ইতালির ফ্লোরেন্স শহরে তিনি জন্মগ্রহণ করেন 1820 সালের 12ই মে। সো কারেক্ট আনসার হচ্ছে কি 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস। ক্লিয়ার? চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেখেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করে? চিফ হুইপ, জাতীয় সংসদের স্পিকার, প্রধানমন্ত্রী, সাংসদ নেতা। রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করে?
ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে কি জাতীয় সংসদের স্পিকার। জাতীয় সংসদের স্পিকার। আর এই যে বর্তমানে যে আপনারা তো সবাই জেন জে, তাই না? তো হচ্ছে এই যে বর্তমানে জানেন যে রাষ্ট্রপতি যিনি আছেন সুপ্পু, তাই না? তো তাকে অপসারণ করার জন্য বলেছিল, কিন্তু বর্তমানে যেহেতু সংসদ নাই, মানে আওয়ামী লীগের যে সংসদ সেটা যেহেতু ছিল না, তো এই জন্য তাকে কিন্তু সরানো যায় না। কারণ হচ্ছে তাকে যদি সরাই দেয়া হয় রাষ্ট্রপতিকে, তাহলে যেহেতু সংসদের এই মুহূর্তে কোনো স্পিকার নাই, সো কাকে রাষ্ট্রপতি বানাবে বা তার দায়িত্ব কে নিবে? সো এই ধরনের কোনো সংবিধানে আইন নেই, এই জন্য কিন্তু তাকে সরানো যাচ্ছে না। ক্লিয়ার? বুঝতে পারছেন? সো অনেকে হয়তো বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তাদেরকে ভুল বুঝতে পারে যে তারা হচ্ছে যে রাষ্ট্রপতি অপসারণের বিরুদ্ধে, কারণ বর্তমানে যেহেতু সংসদ নাই, সো তার দায়িত্ব কে পালন করবে? সো এই জন্য তারা কিন্তু এটার বিরোধিতা করেছিল। কেমন? ওকে। সো রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে হচ্ছে জাতীয় সংসদের স্পিকার। আর যেহেতু বর্তমানে কোনো সংসদ নাই, সো রাষ্ট্রপতি অপসারণের পরে তার দায়িত্ব কিন্তু সাংবিধানিকভাবে কেউ পালন করতে পারবে না। কেমন? ওকে। সো চলে যাচ্ছি পরের প্রশ্ন। জাতীয় সংসদের স্থপতিকে এই জাতীয় সংসদ কোথায় অবস্থিত? আগারগাঁও অবস্থিত। কোথায়? আগারগাঁও অবস্থিত জাতীয় সংসদ। জাতীয় সংসদের স্থপতি 22-এর আনসার করে, সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের 22-এর নাসরিন সুলতানা। তারপর কমেন্ট করেছে আলমুন, সঞ্জিদা, ফারিহা, কাকলি, মেরিনা, মুতাকাব্বির, তারপরে ওসমান। এত আগে মৌ ক্রিয়েটিভ না আসে কমেন্ট আসে। সুবর্ণা, তিশা, আলিফা, তারপর হচ্ছে আমাদের আধরি, কামুন্নাহার, রুমি, আরেন, নাহিদা, পূর্ণিমা, মরিয়াম, নেসা, আয়েশা, মারিয়া সুলতানা, দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। জাতীয় সংসদে স্থাপিত হচ্ছে লুই আইকান। লুই আইকান। আর এর মধ্যে দেখেন একটা নাম আছে শামীম শিকদার। ঠিক আছে? এই যে শামীম শিকদার, সে কিন্তু হচ্ছে একজন, তার নাম হচ্ছে শামীম শিকদার, মনে হয় যেন ছেলে, আসলে সে একজন মেয়ে। এই শামীম শিকদার হচ্ছে একজন মেয়ে। ঢাকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে ক্যান্টিনটা আছে, ডাচ ক্যান্টিন বলে, তার পিছনে যে একটা স্বোপার্জিত স্বাধীনতা যে ভাস্কর্যটি আছে, স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? টিএসসিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত। যার স্থপতি হচ্ছে এই শামীম শিকদার। যার স্থপতি হচ্ছে এই শামীম শিকদার। পরীক্ষা যদি আসে যে বাংলাদেশের খ্যাতনামা মহিলা ভাস্করের নাম কি? এই শামীম শিকদার। আপনারা কেউ তাকে ছেলে ভাববেন না, সে একজন মেয়ে, শামীম শিকদার। ঠিক আছে? আর স্বোপার্জিত স্বাধীনতা, তার স্থাপত্যগুলো হচ্ছে কি স্বোপার্জিত স্বাধীনতা। ঠিক আছে? ওকে। সো আর এই জাতীয় সংসদের স্থপতি কি? লুই আইকান। লুই আইকান। ওকে। আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। আপনারা কে জানতেন যে শামীম শিকদার ছেলে না মেয়ে? কে জানতেন একটু কমেন্টে জানান তো। কে জানতেন শামীম শিকদার ছেলে না মেয়ে? আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। আর এই যে সিরাজ শিকদার ছিল, সিরাজ শিকদার, এই সিরাজ শিকদারের, ঠিক আছে, এই সিরাজ শিকদার যে ছিল, দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হাকিম চত্বরে একটা ছবি আঁকা আছে সিরাজ শিকদার। তাকে হচ্ছে স্বাধীন রাষ্ট্রের সর্বপ্রথম তাকে হচ্ছে যে হত্যা করা হয়েছিল। বুঝতে পারছেন? সিরাজ শিকদার যাকে বলা হয় লাল ঘোড়া, সিরাজ শিকদার যাকে বলা হয় লাল ঘোড়া, তার বোন হচ্ছে এই শামীম শিকদার। ঠিক আছে? সিরাজ শিকদার হচ্ছে ছেলে, তিনি হচ্ছে কমিউনিস্ট পার্টির মেবি নেতা ছিল, বাম দলের। সে ছিল শেখ মুজিবুরের বিরোধী দলের একজন নেতা। তাকে শেখ মুজিবুর রহমান তখন নিয়ে কি বিনা বিচারে হত্যা করে।
সো এই স্বাধীন বাংলাদেশের প্রথম যে বিচারহীন যে হত্যাকাণ্ড সেটা করা হয় এই শামীম শিকদারকে, সরি এই সিরাজ শিকদারকে। এই সিরাজ শিকদার হচ্ছে, আবার এই যে সিরাজ শিকদার সে হচ্ছে কি সর্বহারা পার্টি একটা ছিল, সেটার প্রধান ছিল, আর তার বোন হচ্ছে এই শামীম শিকদার। ঠিক আছে, ওকে। সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। বাংলা সনের প্রবর্তক কে? বাংলা সনের প্রবর্তক। ওকে, কোথায় আসলাম? হ্যাঁ, যে বাংলা সনের প্রবর্তক হচ্ছে কি 23-20 সম্রাট আকবর। ঠিক আছে, আর সম্রাট আকবর কেমন? আচ্ছা, এই সম্রাট আকবরের বাবার নাম হচ্ছে কি হুমায়ুন। ঠিক আছে, এদের বলা কি যে মুঘল, ওকে, আচ্ছা। তো এর মধ্যে এই যে মুঘল সম্রাটের যে গোড়াপত্তন করে, বা এটা দিয়ে কিন্তু পরীক্ষায় আরো অনেকভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেহেতু এই বাংলা সনের প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর। সো এখানে আমরা একটু পড়ে নেই যে এই যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে কি জহিরুদ্দিন মুহাম্মদ বাবর। ঠিক আছে, জহিরুদ্দিন মুহাম্মদ বাবর, জহিরুদ্দিন মুহাম্মদ বাবর। এই বাবর নামটা খুব বিখ্যাত বাংলাদেশে, তাই না? কিসের জন্য বলেন তো? এই বাবর নামটা বাংলাদেশে আপনারা তো এই যে 5ই আগস্টের পরে বাবর নামটা আপনাদের কাছে আরো বেশি মুখস্থ করছেন সবাই। এই বাবর নামটা বাংলাদেশে কেন গুরুত্বপূর্ণ সেটা একটু কমেন্টে জানান। যে ভারতের সাথে এই বাবরের একটা শত্রুতা ছিল, কে কে জানেন একটু কমেন্টে জানান। আর আমি একটু পড়াই দিই যে জহিরুদ্দিন পরীক্ষা যদি আসে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে কি জহিরুদ্দিন মুহাম্মদ বাবর। এই বাবরের পুত্র হচ্ছে হুমায়ুন, বাবরের পুত্র হচ্ছে হুমায়ুন, হুমায়ুনের পুত্র হচ্ছে আকবর। এই আকবর, হুমায়ুনের পুত্র আকবর এই বাংলা সনের 7 সিস্টার, ইয়েস প্রিন্স শাকিল সে বলছে 7 সিস্টার্স, ভারতের যে 7 সিস্টার্স। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। না, ভারতের 7 সিস্টার্স, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এগুলো পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেমন? সো 7 সিস্টারের ভিতরে কি আছে? মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এই সবগুলো হচ্ছে 7 সিস্টার্স। আর এখানে একটা চিকেন নেক আছে, চিকেন নেক। এই চিকেন নেক পাড়ি দিয়ে হচ্ছে যেতে হয় এই 7 সিস্টারে ভারতে। ঠিক আছে, সো বাংলাদেশ এবং চীন, বাংলাদেশ এবং চীন যদি আক্রমণ করে এই যে চিকেন নেক দখল করে, তাহলে কিন্তু ভারত এই 7 সিস্টারকে হারাবে। ঠিক আছে, এই জন্য কিন্তু ভারত চীনকে ভয় পায়। ঠিক আছে, ওকে। সো এই 7 সিস্টারের মধ্যে কি আছে? আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এগুলো হচ্ছে কি 7 সিস্টার্স। পরীক্ষা আসতে পারে সে নিচের কোনটি 7 সিস্টার্স এর অন্তর্ভুক্ত। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আসি যে আমাদের যে সম্রাট হুমায়ুনের পুত্র হচ্ছে আকবর। ঠিক আছে, এই যে আকবর বাংলা সনের প্রবর্তক। আর এই আকবরের পুত্র হচ্ছে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পুত্র শাহজাহান, শাহজাহানের পুত্র হচ্ছে আওরঙ্গজেব। ঠিক আছে, ওকে। আর এই যে আওরঙ্গজেবের পুত্র হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। দেখবা যে তোমরা যারা সদরঘাট আছো, যে বাহাদুর শাহ পার্ক আছে, একটা বাহাদুর শাহ পার্ক আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, মৌখিক, ইয়েস, একটা সূত্র আছে, এটা হচ্ছে বাবার হইল আবার জ্বর সারিল ওষুধে। এই বাবার মানে কি বাবর। ঠিক আছে, আর হইল মানে কি হুমায়ুন, আবার মানে আকবর, আর জ্বর মানে জাহাঙ্গীর, আর সারিল মানে শাহজাহান, আর ওষুধে মানে আওরঙ্গজেব। ঠিক আছে, ওকে। বাবার হইল আবার জ্বর সারিল ওষুধে, ইয়েস। ওই যে মৌ ক্রিয়েটিভ সে কমেন্টে জানিয়ে দেবো, থ্যাংক ইউ সো মাচ। চলে আসি পরের প্রশ্ন।
আচ্ছা, এটা পড়ছি। বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে পুরাতন ও ঐতিহাসিক স্থান কোনটি? সবাই কমেন্টে জানান তো। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ও ঐতিহাসিক স্থান কোনটি? আমরা প্রতিদিন আমরা ক্লাস নিব হচ্ছে ইফতারির পরে। আপনারা সবাই রেডি হয়ে যাবেন আমাদের সাথে ক্লাস করার জন্য, কেমন? কারা কারা ক্লাস করবেন একটু কমেন্টে জানান। কারা কারা আমাদের সাথে ক্লাস করতে চান একটু কমেন্টে জানান। আর ক্লাসটা কারা কারা আজকে শেয়ার করছেন তারা একটু কমেন্টে জানান। সবাইকে দেখতে চাই কারা কারা আমাদের শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, আমাদের 70টা শেয়ার হয়েছে। আপনারা 70টা শেয়ার 30টা শেয়ার কমপ্লিট করেন। দেখি এই 30 জন ভাগ্যবান ব্যক্তি কে কে আছে। 30 জন আপনারা একটু কমেন্ট করে জাস্ট শেয়ার করে কমেন্টে জানাবেন যে কে কে শেয়ার করছেন। বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক পাহাড়পুর, মহাস্থানগড়, সোনারগাঁও, ময়নামতি। বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান, ঠিক আছে, এটি হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক পুরনো ঐতিহাসিক স্থান। এই মহাস্থানগড় কি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক স্থান। এটি বগুড়া জেলায় অবস্থিত। পরীক্ষা আসতে পারে মহাস্থানগড় কোথায় অবস্থিত, সেটি হচ্ছে বগুড়া জেলায় অবস্থিত। প্রাচীন যেটা ছিল কি পুণ্ড্রবর্ধন নগরীর অংশ। প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর অংশ, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে মহাস্থানগড় এটা ছিল কি মৌর্য, গুপ্ত, পাল ও সেন শাসকদের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই মহাস্থানগড়। এই মহাস্থান, আচ্ছা আমি কমেন্ট করেছি, শেয়ার করেছি, ইভেন মেনশন দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ মৌ ক্রিয়েটিভ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার করছে আমাদের ইতিমনি, শেয়ার করছে ইতিমনি, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া সুলতানা শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ তানিয়া, তুমি আমাদের ক্লাসটি শেয়ার করার জন্য। ওকে, আচ্ছা কমেন্ট করছে কি ইনশাআল্লাহ আমি ক্লাসও করতে চাই, এক্সাম দিতে চাই। ওকে, সো তুমি আমাদের সাথে যোগাযোগ করো। আর প্রতিদিন, আর যারা আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হতে চাও খুব দ্রুত যোগাযোগ করবা, কেমন? ওকে, আর আমাদের এই যে শেয়ার করছে কারা কারা দেখো। সাবিয়া বিনতে কাশেম সে শেয়ার করেছে আমাদের মুনা হাসান, থ্যাংক ইউ সো মাচ মুনা শেয়ার করার জন্য। এই মৌ ক্রিয়েটিভ সেও শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার করেছে ইতি, শেয়ার করেছে আমাদের শারমিন আক্তার, অর্পিতা সরকার, তারপর শেয়ার করেছে আমাদের ইমা, ওকে, আর এন নাহিদা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা শেয়ার করে দেন, যারা যারা আছেন আপনারা শেয়ার করে দেন। চলে আসছি পরের প্রশ্ন। বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? সবাই কমেন্টে জানিয়ে দেন বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোথায় অবস্থিত। আর আমাদের উত্তরাঞ্চলেও কিন্তু চা বাগান আছে, তাই না? যে উত্তরবঙ্গে কোন জেলায় সর্বপ্রথম পরীক্ষা আসতে পারে, উত্তরবঙ্গে কোন জেলায় প্রথম চা চাষ শুরু হয়, সেটা যে পঞ্চগড়, ঠিক আছে। এই পঞ্চগড় কিন্তু হচ্ছে আমাদের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, ঠিক আছে। এবং এই পঞ্চগড় হচ্ছে কি সংসদের 1 নাম্বার আসন। আর এটা সর্ব উপজেলা কি তেতুলিয়া উপজেলা, সর্ব উত্তরের। কিন্তু পরীক্ষা আসতে পারে, কেমন? সর্ব উত্তরে হচ্ছে আমাদের কি উত্তরবঙ্গে প্রথম কোন জেলায় চা চাষ শুরু হয়, সেটা হচ্ছে কি পঞ্চগড়, ঠিক আছে। পঞ্চগড়। এছাড়াও কি উত্তরবঙ্গে আরো কোথায় কোথায় আছে একটু বলে দেই, পরীক্ষা আসলে যাতে তোমরা পারো। পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী সবগুলাই কি রংপুরের মধ্যে পড়ছে, সবগুলা কি রংপুর বিভাগে পড়ছে।
রংপুর বিভাগে মোট 8টি জেলা, ঠিক আছে। রংপুর বিভাগে রংপুরে কারা কারা আছে কমেন্টে জানাও। এই রংপুরের 8টি জেলা মুখস্থ করার একটি সূত্র আছে, সেটা হচ্ছে লাল নীল রঙের 20টি গাই কি পঞ্চ ঠাকুরকে দিন, ঠিক আছে। এই লাল মানে হচ্ছে কি লালমনিরহাট, নীল মানে হচ্ছে নীলফামারী, রং মানে হচ্ছে রংপুর, আর লাল নীল রঙের রং মানে রংপুর, 20টি মানে হচ্ছে কুড়িগ্রাম, 20টি গাই, গাই মানে হচ্ছে গাইবান্ধা, পঞ্চ মানে হচ্ছে পঞ্চগড়, ঠাকুর এটা হচ্ছে কি ঠাকুরগাঁও, আর দিন মানে হচ্ছে দিনাজপুর, ঠিক আছে। কারা কারা আছে আমাদের রংপুরে, কারা কারা আছে দেখতে চাই, কমেন্টে একটু জানাও। আর রংপুরের বিভাগে মোট এই চা বাগানগুলো, উত্তরবঙ্গের চা বাগানগুলো সব রংপুর বিভাগেই অবস্থিত। সেই জন্য তোমাদের একটু মুখস্থ করাই দিলাম যে রংপুর বিভাগে 8টি জেলার নাম মুখস্থ করার একটা সুন্দর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি লাল নীল রঙের 20টি গাই পঞ্চ ঠাকুরকে দিন, ঠিক আছে। এটা মনে রাখবা, তাইলেই হবে। নীলফামারী থেকে আছে আমাদের শবনম মুস্তারি শিমু, ইয়েস অনেকেই আছে। গাইবান্ধা থেকে আছে আমাদের সাজিদুল ইসলাম। গাইবান্ধা কোথায় একটু কমেন্টে জানাও, গাইবান্ধা কোথায়, ঠাকুর কি গাইবান্ধা, সাদুল্লাপুর, তারপর হচ্ছে সুন্দরগঞ্জ। আমার আইডি থেকে ভুল করে পেজে জয়েন করে গেছি। ও মৌরানা, ও এটা অলরেডি মৌরানা, ইয়েস মৌরানা আমাদের স্টুডেন্ট, মৌরানা আমাদের স্টুডেন্ট। আপনারা যারা যারা আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হচ্ছেন খুব দ্রুত জানাবেন না। আর বাংলাদেশের সর্বাধিক চা বাগান হচ্ছে কোথায় অবস্থিত, সেটা হচ্ছে আমাদের মৌলভীবাজারে, ঠিক আছে। 26-এর সি মৌলভীবাজার অবস্থিত। চলে যাচ্ছি পরের প্রশ্ন আমাদের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা কবে করা হয়েছিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা কবে করা হয়েছিল। সবাই কমেন্টে যারা যারা শেয়ার করছেন কমেন্টে জানিয়ে দেন কারা শেয়ার করছেন, শেয়ার ডানা। ও থ্যাংক ইউ সো মাচ আয়শা, ও সাদুল্লাপুর থেকে আছে সাজেদুল, আমাদের সাথে দিনাজপুর থেকে আছে, সাদুল্লাপুর থেকে আছে আমাদের পটুয়াখালী থেকে আছে, পটুয়াখালীতে একটু পড়াইলাম তাই না, সাগরকন্যা পটুয়াখালী। আচ্ছা রংপুর থেকে আছে আমাদের, সবাই শেয়ার করে দেন আপনারা যারা যারা আছেন। 27-এর সি কমেন্ট করেছে 17ই এপ্রিল, ইয়েস 17ই এপ্রিল, কারণ মুজিবনগর সরকার এই দিন কি করেছিল, শপথ গ্রহণ করেছিল 1971। এই শপথ গ্রহণ করার পরেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। বা বাংলাদেশের যে নাম কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। চলে আসছি পরের প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি, কমন প্রশ্ন। এই 17 এপ্রিল কি মুজিবনগর সরকারের, এটি কোথায় অবস্থিত, মেহেরপুর জেলায়, ঠিক আছে। সবাই শেয়ার করে দেন। আর আমাদের যারা সিনিয়র স্টাফ নার্স আপনারা যারা আছেন, যারা 842 জন নার্স নিয়োগ এবং নার্সিং ভর্তি পরীক্ষার্থী তোমরা যারা আছো আমাদের সাথে যুক্ত, তোমরা তোমাদের যেহেতু 25 এপ্রিল পরীক্ষা, সো এই মুহূর্তে শেষ মুহূর্তে আমরা আমাদের সুপার সাজেশন ব্যাচে মাত্র 599 টাকায় তোমরা আমাদের সুপার সাজেশন প্লাস এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা, কেমন। আর যারা সিনিয়র স্টাফ আমাদের 2500 টাকা, খুব দ্রুত যোগাযোগ করতে হবে, কেমন, কারণ ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। মাহবুবা ইসলাম মুক্তা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্লাসে, এদিকে মুনা আছে আমাদের সাথে, উর্মি আছে, সিমরান সুমি আছে, আয়েশা সিদ্দিকা, মিলা আছে আমাদের সাথে, শারমিন আক্তার আমাদের সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের দক্ষিণ জেলা হচ্ছে আমাদের কক্সবাজার হচ্ছে দক্ষিণ জেলা, ঠিক আছে, একটু পড়াইছি। কক্সবাজার হচ্ছে দক্ষিণের জেলার, দক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ, আর দক্ষিণের ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন। চলে যাচ্ছি পরের প্রশ্ন, বাংলাদেশের স্বীকৃতি দানকারী দেশ কোনটি, বাংলাদেশের স্বীকৃত কি, বাংলাদেশের খ হচ্ছে ভুটান। হ্যাঁ ভুটান হচ্ছে বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ, ঠিক আছে। এটা কি প্রথম রাষ্ট্র হিসেবে 1971 সালে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়, ঠিক আছে। ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে।
ওকে, তবে ভারতের কয়েক ঘন্টা আগে ভুটান কি স্বীকৃতি দেয় বা এটা তার বার্তা পাঠায়। ক্লিয়ার? ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় হইছে ভারত। কেমন? আর মুসলিম দেশ কোনটি? মুসলিম দেশ কোনটি? বাংলাদেশের স্বীকৃতি দানকারী মুসলিম দেশ কোনটি? বাংলাদেশের প্রথম স্বীকৃতি মুসলিম ও প্রথম আফ্রিকান দেশ হচ্ছে কে? কোনটি বলেন? কে কে পারেন কমেন্টে জানান। পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। প্রথম মুসলিম ও আফ্রিকান দেশ হচ্ছে সেনেগাল। আর প্রথম আরব বা মধ্যপ্রাচ্যের দেশ, ঠিক আছে, এটা হচ্ছে কি ইরাক। সেনেগাল হচ্ছে, ওকে, তো সেনেগাল হচ্ছে সর্বপ্রথম হচ্ছে সেনেগাল মুসলিম কান্ট্রি, এটা হচ্ছে 1 ফেব্রুয়ারি 1972, আর 8 জুলাই হচ্ছে 1972, এটা হচ্ছে ইরাক। অনেকদিন পরে। সো সেনেগাল সবার আগে, হ্যাঁ, মুসলিম দেশগুলোর মধ্যে সেনেগাল। আর এটা যদি পরীক্ষা আসে প্রথম আফ্রিকান দেশ কোনটি, এটাও সেনেগাল। কত তারিখে? 1 ফেব্রুয়ারি। কত? 1 ফেব্রুয়ারি। আর ইরাক হচ্ছে 8 জুলাই। কেমন? ওকে, সো চলে যাচ্ছি। আর অনারব দেশ, প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া ও মানে আরব দেশগুলোর বাইরে বা মধ্যপ্রাচ্যের বাইরে যে মুসলিম দেশ আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ঠিক আছে, এটা হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া প্রথম অনারব দেশ। আর প্রথম আমেরিকান দেশ হচ্ছে বার্বাডোস। আর প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। পরীক্ষায় যদি আসে প্রথম ইউরোপীয় দেশ কোনটি, বাংলাদেশে যারা স্বীকৃতি প্রদান করে সেটা কি পূর্ব জার্মানি। কোনটা? পূর্ব জার্মানি। কেমন? আর প্রথম ভূমধ্যসাগরীয় দেশ হচ্ছে কুয়েত। প্রথম ভূমধ্যসাগরীয় দেশ হচ্ছে কুয়েত। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেখেন, ওকে, সো চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন, জাতীয় জাদুঘর কোন পরিচয় বহন করে? জাতীয় জাদুঘর কোন পরিচয় বহন করে? জাতীয় জাদুঘর কোন পরিচয় বহন করে? জাতীয় জাদুঘর কোন পরিচয়? আমরা কি আরো কন্টিনিউ করব কিনা আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন। আমরা এই কুইজটি আরো কন্টিনিউ করব কিনা, আপনারা যদি চান তাহলে আমরা আরো কিছু প্রশ্ন সলভ করতে পারি। ঠিক আছে, এখন আপনারাই কমেন্টে জানিয়ে দেন যদি আপনাদের ভালো লাগে বা শেষ পর্যন্ত যদি থাকেন আপনারা বা কমেন্ট করেন সবাই। আমি যদি সবাই কমেন্ট করবে না। 30-এর জাতিসত্তা জাতীয় জাদুঘর এটি কোথায় অবস্থিত? জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? শাহবাগে অবস্থিত। কোথায়? শাহবাগ, ঢাকার শাহবাগ। এই শাহবাগে কি কি অবস্থিত? আর এই শাহবাগ চত্বরে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা জিনিস বলে রাখি, শাহবাগে হচ্ছে জাদুঘর অবস্থিত, তার আরেক পাশে হচ্ছে যে পিজি হাসপাতাল, যেটা বিএসএমএমইউ বা পিজি হসপিটাল ছিল, এটা অবস্থিত। তারপর বারডেম হসপিটাল অবস্থিত। আর একটা কি হচ্ছে শাহবাগ থানার পিছনে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান, যেটা আগে ছিল রেসকোর্স ময়দান। ওকে, ঠিক আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এটার পাশে অবস্থিত। অনেকগুলা। ভাইয়া কন্টিনিউ করেন, আপনারা কারা কারা কন্টিনিউ করতে চান একটু কমেন্টে জানান, তাহলে আমরা আরো আরো আমরা 50টা প্রশ্ন সলভ করবো। কেমন? সো আমরা আচ্ছা একটু দ্রুত শেষ করে দিই। আচ্ছা, আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটি? সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটি? একটু কমেন্টে জানান। আয়তনে করেন স্যার, ভালো লাগতেছে। মো ক্রিয়েটিভ কন্টিনিউ করেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দ্রুত সবার কমেন্ট করতে হবে, সবাই যেরকম কমেন্ট করেন বা শেয়ার করেন, 100 শেয়ার কমপ্লিট করেন, তাহলে কন্টিনিউ করব। আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটি? আয়তনের সবচেয়ে বড় জেলা। ওকে, বাংলাদেশে আয়তনের বৃহত্তম জেলা হচ্ছে কোনটা? রাঙামাটি। ইয়েস, রাঙামাটি হচ্ছে আয়তনের সবচেয়ে বড় জেলা। আর ক্ষুদ্রতম জেলা হচ্ছে কোনটা? ক্ষুদ্রতম জেলা কোনটি সেটা একটু কমেন্টে জানিয়ে দেন সবাই, ক্ষুদ্রতম জেলা কোনটি। আর বাংলাদেশে একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। দ্বীপ জেলা মানে কি? এটার সাথে কোনো স্থলপথ নাই। এই ভোলার সাথে আপনি কখনো রাস্তা দিয়ে ভোলায় যাইতে পারবেন না। ভোলায় যাইতে হলে আপনাকে যাইতে হবে লঞ্চে, ঠিক আছে, লঞ্চে, স্পিড বোট, নৌকা, অথবা আপনাকে যেতে হবে কি উড়োজাহাজে বা হেলিকপ্টারে, ঠিক আছে।
এই জন্য এটা যে দ্বীপ, একদম সম্পূর্ণ দ্বীপ জেলা হচ্ছে বাংলাদেশের। যদি পরীক্ষা আছে বাংলাদেশে একমাত্র দ্বীপ জেলা কোনটি, সেটা হচ্ছে ভোলা। আর সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। সবচেয়ে ছোট জেলা হচ্ছে কোনটি? নারায়ণগঞ্জ। সবাই কমেন্ট করেন সবচেয়ে ছোট জেলা কোনটি? নারায়ণগঞ্জ। আর আপনারা অবশ্যই হচ্ছে লাভ রিয়াক্ট দিতে থাকেন, আমাদের এখানে লাভ রিয়াক্ট দেন অনেকগুলো, ঠিক আছে, যাতে করে আমাদের পেজে একটা সমস্যা হয়েছিল, এই জন্য অনেকদিন ক্লাস নিতে পারি নাই। ওকে, সো ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, আর বড় জেলা হচ্ছে আমাদের রাঙামাটি। রাঙামাটি হচ্ছে সবচেয়ে বড় জেলা, রাঙামাটি হচ্ছে সবচেয়ে ঠিক আছে। আর বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা তো হচ্ছে, এটা তো করছি, কক্সবাজার। ওকে, আর পূর্বের জেলা হচ্ছে, বাংলাদেশের পূর্বের জেলা হচ্ছে বান্দরবান, যেটা রাঙামাটির পাশে অবস্থিত, তাই না? ঠিক আছে, এই বান্দরবান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা বান্দরবান, বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের সর্বোত্তরের জেলা তেঁতুলিয়া, ঠিক আছে, উপজেলা তেঁতুলিয়া এবং এটা কি পঞ্চগড়। আর বাংলাদেশের দক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ বা কক্সবাজার, ঠিক আছে। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন, যে কান্দাহার শহরটি কোন দেশে অবস্থিত? কান্দাহার শহরটি কোন দেশে অবস্থিত? কান্দাহার, কান্দাহার কোন দেশের শহর? কান্দাহার কোন দেশের শহর? কান্দাহার হচ্ছে আফগানিস্তান। ইয়েস, আমাদের সায়ান, আমাদের সায়ান সে কমেন্ট করেছে আফগানিস্তান। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে আফগানিস্তান। ঠিক আছে, আপনারা আমাদের এই আজকে ক্লাসের মধ্যে কারা কারা সিনিয়র স্টাফ, যেটা 842 জন এটা পরীক্ষা দিবেন, সেটা একটু কমেন্টে জানিয়ে দেন। কারা কারা নিয়োগ প্রার্থী আপনারা আছেন সেটা একটু কমেন্টে জানিয়ে দেন। সো কারেক্ট আনসার হচ্ছে কি আফগানিস্তান। আফগানিস্তানের একটি শহর হচ্ছে, আফগানিস্তানের একটি শহর, ঠিক আছে। এই যে কান্দাহার, কি কান্দাহার একটা প্রদেশ আছে আফগানিস্তানে, এটার রাজধানী, ঠিক আছে। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন, সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক? এটা তো পড়ছি অলরেডি, পটুয়াখালী সাগরকন্যা, ঠিক আছে, সাগরকন্যা। আচ্ছা, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি? সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এই সার্ক নিয়ে কিন্তু এবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো আপনারা একটু কমেন্টে জানান সার্কভুক্ত দেশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি। আর এর মধ্যে হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা দেবে হচ্ছে কারা কারা নার্সিং ভর্তি এবং কারা কারা নিয়োগ পরীক্ষা দেবে, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। আর সবচেয়ে আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। এই মালদ্বীপ আর একটা দেশ ওই দিন পড়াইছিলাম, সেটা হচ্ছে জিরো কার্বন নিঃসরণকারী দেশের মধ্যে মালদ্বীপ হচ্ছে 1 নাম্বার। এবং এই মালদ্বীপে কিন্তু সিগারেট নিষিদ্ধ, ঠিক আছে। মালদ্বীপ হচ্ছে কি সিগারেট খাওয়া নিষিদ্ধ মালদ্বীপ, ঠিক আছে। ওকে, ভর্তি আছে আমাদের সাজিদুল ইসলাম। আপনার নিয়োগে কারা কারা ভর্তি, কারা কারা একটু কমেন্টে জানান। আপনারা অনেকগুলো লাভ রিয়াক্ট দিতে থাকেন সবাই, লাভ রিয়াক্ট দেন যাতে আমাদের পেজটা একটু রিকমেন্ডেশন ভালো হয়ে যায়, কেমন? ওকে, আর এই শার্ক নিয়ে হচ্ছে, শার্ক প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1985 সালে ঢাকায়। এর উদ্যোক্তা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরীক্ষা আসতে পারে শার্ক গঠনের প্রধান উদ্যোক্তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু, নেপাল। শার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু, নেপাল। নিয়োগ প্রার্থী হচ্ছে শেফা মনি। তারা নিয়োগ আর ভর্তি পরীক্ষার হচ্ছে আমাদের সাইদ আমিন কাশেম। ভর্তি নিয়োগ সবাই আছে, আপনারা সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে পারেন না? সাদিয়া আমিন সবাই বন্ধুদেরকে একটু মেনশন দেন আপনারা, ঠিক আছে। ওকে, বলছে আমি ভর্তি হব। আপনারা যারা ভর্তি হতে চান আমাদের স্পেশাল ব্যাচগুলোতে, তোমরা যারা নার্সিং ভর্তির জন্য আমাদের স্পেশাল ব্যাচ, সুপার সাজেশন ব্যাচ এবং নার্সিং নিয়োগের জন্য আমাদের যে প্রিলিমিনারি ব্যাচের ক্লাস শুরু হয়েছে অলরেডি, সো তোমরা দ্রুত যোগাযোগ করো, কেমন? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, সো সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। সো মালদ্বীপ নিয়ে তো আরো কয়েকটা জিনিস পড়াইলাম যেগুলো পরীক্ষা আসবে তোমাদের। এটা হচ্ছে জিরো
কার্বন নিঃসরণমুক্ত দেশগুলোর মধ্যে সর্বপ্রথম দেশ হচ্ছে মালদ্বীপ। এই সিগারেট বা ধূমপান নিষিদ্ধ হচ্ছে মালদ্বীপে। এই সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1985 সালে। তোমরা সবাই কমেন্ট করো, সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? আর সার্কের প্রতিষ্ঠাতার নাম কি? সার্কের প্রতিষ্ঠাতার নাম কি? তোমরা সবাই কমেন্ট করে জানাও। তারপর হচ্ছে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু, নেপাল। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডু, নেপাল। আর সার্কের সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান। ঠিক আছে। আর সার্কের নির্বাচিত মহাসচিব নির্বাচিত হয় কি 3 বছর পর পর। ঠিক আছে। আর প্রথম চেয়ারম্যান হচ্ছে কি হোসেন মোহাম্মদ এরশাদ। হোসেন মোহাম্মদ এরশাদ হচ্ছে প্রথম চেয়ারম্যান। ঠিক আছে। আর জিয়াউর রহমান 1985 সালে জিয়াউর রহমান। ওকে। এই সার্কের ফুল মিনিং কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে। আর 8টি দেশ, দক্ষিণ এশিয়ার 8টি দেশ, বা যদি পরীক্ষা আসে দক্ষিণ এশিয়ার নিচের কোন সংগঠনটি দক্ষিণ এশিয়ার, সেটা হচ্ছে সার্ক। ওকে। আচ্ছা, এর উদ্দেশ্য হচ্ছে মোট 5টা। সার্কের দেশ 8টা। এই 8টা দেশ মুখস্থ রাখার একটা কৌশল আছে, সেটা নিপা এমবিবিএস। নিপা মানে হচ্ছে নেপাল, আই মানে হচ্ছে ইন্ডিয়া, পি মানে পাকিস্তান, এ মানে আফগানিস্তান, আর এমবিবিএস মানে এম এ হচ্ছে মালদ্বীপ, বিতে হচ্ছে বাংলাদেশ, আর বিতে হচ্ছে ভারত, এমবিবিএস, আর এস এ হচ্ছে কি শ্রীলঙ্কা। এগুলো হচ্ছে 8টা দেশ। তোমরা কে কে ভর্তি হবে আমাদের নিয়োগের স্পেশাল ব্যাচে একটু কমেন্টে জানিয়ে দাও। আমাদের ভবিষ্যৎ আমি ভর্তি হতে চাই। সো তোমরা যারা যারা ভর্তি হতে চাও, আমাদের নিচে যে স্কলে যে নাম্বারটি আছে সেই নাম্বারে লাস্টে 071, এটা আমার নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। কেমন? তো এই সার্কের প্রথম নারী মহাসচিবের নাম কি? এটা পরীক্ষা আসতে পারে। সার্কের প্রথম নারী মহাসচিবের নাম কি? কেউ কি জানো তোমরা সার্কের প্রথম নারী মহাসচিবের নাম কি? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। কারণ হচ্ছে এই সার্ক যেহেতু জিয়াউর রহমান তৈরি করেছিল, এই জন্য কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে এগুলো দিয়ে কোনো পরীক্ষায় প্রশ্ন আসতো না। সো এখন কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। যেমন একটা পরীক্ষা প্রশ্ন আসছে মেডিকেলে, সেটা হচ্ছে যে আমাদের যে মহাখালী ফ্লাইওভার কে উদ্বোধন করে? ঠিক আছে, বেগম খালেদা জিয়া, তাই না? এই টাইপের পরীক্ষায় কিন্তু এখন পরীক্ষায় প্রশ্ন আসবে। আমাদের শরীফুল আলম বলছে আমি হব। সো তোমরা যারা যারা ভর্তি হবা একটু কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে। হ্যাঁ, বান কি মুন তো এটার না ভাইয়া। আচ্ছা, তো প্রথম মহাসচিব, সার্কের প্রথম মহাসচিব আবুল হোসেন, আর প্রথম চেয়ারম্যান হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদ, দুইজনই বাংলাদেশের। প্রথম সম্মেলন হয় 1985 সালে ঢাকায়। আর প্রথম নারী মহাসচিব হচ্ছে ফাতেমা দিয়ানা সাইদ। ফাতেমা দিয়ানা সাইদ হচ্ছে সার্কের প্রথম নারী মহাসচিব। ওকে। আচ্ছা, আর হচ্ছে ওকে, তাহলে চলে যাচ্ছি। সার্কের অন্তর্ভুক্ত স্থল বেষ্টিত রাষ্ট্র হচ্ছে 3টি, নেপাল, আফগানিস্তান, ভুটান। ওকে। আর সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2014 সালে নেপালে। সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন হয় 2014 সালে নেপালে। হ্যাঁ। আর সম্মেলন বন্ধ আছে 2016 সাল থেকে। 2016 সাল থেকে সার্ক বন্ধ, এটা কিন্তু আবার শুরু হবে। কেমন? ওকে। আচ্ছা, ওকে। সো এটা কারেক্ট আনসার হচ্ছে সার্কভুক্ত নার্সিং ভর্তি পরীক্ষা দিব। থ্যাংক ইউ সো মাচ। আর বলছে কত টাকা ভর্তি? তুমি কি নার্সিং ভর্তিতে নাকি নিয়োগে? তুমি একটু আমাকে মেসেজ করে জানাইও, ইনশাআল্লাহ বলে দেব। আপনারা যারা ভর্তি হবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের নাম্বারে। হ্যাঁ। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেখেন, ইয়েস, ফাতেমা দিয়ানা, রাইট। ফাতেমা দিয়ানা সাইদ হচ্ছে সার্কভুক্ত যে সার্কের সর্বপ্রথম নারী মহাসচিব। নারী মহাসচিব। জাপানকে কিসের দেশ বলা হয়? সবাই কমেন্ট করেন। বান কি মুন হচ্ছে জাতিসংঘের সাবেক মহাসচিব ছিল। ঠিক আছে। জাতিসংঘের বা ইউনাইটেড নেশনের বান কি মুন। ঠিক আছে। জাতিসংঘের মহাসচিব ছিলেন বান কি মুন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন কি দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক ছিল, বান কি মুন। সো তুমি যেটা বলেছো, সূর্যোদয়ের দেশ। ইয়েস, সূর্যোদয়ের দেশ হচ্ছে ঠিক আছে। যদি পরীক্ষা আসে, দেখেন, এই সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান, হচ্ছে কি সূর্যোদয়ের দেশ। জাপান হচ্ছে কি সূর্যোদয়ের দেশ। কেমন? ওকে।
আচ্ছা, যদি পরীক্ষা আছে যে সূর্যাস্তের দেশ কোনটি, সূর্যাস্তের দেশ কোনটি, এই যে আছে, তোমরা কে কে জানো যে গ নাম্বার যে সূর্যাস্তের দেশ কোনটি, এটি কি হবে সবাই কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, সো সবাই কমেন্ট করতে থাকেন। জাপান, যে সূর্যাস্তের দেশ হচ্ছে নরওয়ে। ইয়েস, সূর্যাস্তের দেশ হচ্ছে। আচ্ছা, আর কে কে জানেন যে নিশীথ সূর্যের দেশ কোনটি, নিশীথ সূর্যের দেশ কোনটি, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? হ্যাঁ, নরওয়ে হচ্ছে কি নিশীথ সূর্যের দেশ। নরওয়ে হচ্ছে কি নিশীথ সূর্যের দেশ। আর কারণ হচ্ছে কি যে নরওয়ের উত্তর মেরুতে অবস্থিত। নরওয়ে কি পৃথিবীর উত্তর মেরুতে অবস্থিত হয়। মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য অস্ত না গিয়ে সবসময় আকাশ আলোকিত রাখে। ঠিক আছে, এই জন্য কখনো সূর্য অস্তমিত হয় না, এই জন্য কি বলা হয়, নিশীথ সূর্যের দেশ। ঠিক আছে, ওকে। আর বিপরীতে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সূর্য ওঠেই না ওই দেশে, বুঝতে পারছো? এই জন্য হচ্ছে নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। এবং কারণ হচ্ছে নরওয়ে পৃথিবীর উত্তর মেরুতে অবস্থিত। ক্লিয়ার? হ্যাঁ, নরওয়ে হয়েছে নিশীথ সূর্যের দেশ। কেমন? আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। এই নিশীথ সূর্য এবং সূর্যাস্ত, এটা কিন্তু এই দুইটাই হচ্ছে নরওয়ে। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। বাংলাদেশের নিচের কোন জেলায় সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? বাংলাদেশের নিচের কোন জেলাটি সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? কে কে জানেন একটু কমেন্টে জানিয়ে দেন। কবে ক্লাস হবে, হ্যাঁ এটা কবে ক্লাস হবে এটা বলে দিব। আর আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে এগুলো আমরা ইফতারির পরে ইনশাল্লাহ শুরু করব। কেমন? ইফতারির পরে একবার জাস্ট 7টা থেকে 8টা পর্যন্ত আমরা নিব। সো সবাই উপস্থিত থাকবো, সবাই 7টা থেকে ইফতার করার পরেই রেডি হয়ে যাবা ক্লাসের জন্য ইনশাল্লাহ। ওকে, আপনারা যারা সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি আছেন, আমাদের কোর্স অলরেডি শুরু হয়ে গেছে। সো ইনশাল্লাহ যারা সরকারি চাকরি কনফার্ম করতে চান বা সরকারি চাকরিতে ভালো প্রস্তুতি নিতে চান, কারণ সরকারি চাকরি পাওয়া অনেক বেশি কঠিন, কারণ নেগেটিভ মার্ক আছে প্রিলিমিনারিতে। তারপর বাংলাদেশে প্রায় 40,000 পরীক্ষার্থী এই মুহূর্তে, আর আসন মাত্র 842 জন। কেমন? সো 40 জনের সাথে একটা সিটের জন্য 40 জন নার্সের সাথে ফাইট করতে হবে। সো একটা দুর্দান্ত প্রস্তুতি বা ভালো প্রস্তুতি ইনশাল্লাহ আমাদের সাথে করতে পারলে আপনি 100% শিওর সরকারি চাকরিটা পেয়ে যাবেন। সো বাংলাদেশের সব সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত হচ্ছে দিনাজপুর। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে দিনাজপুর। কারেক্ট আনসার হচ্ছে দিনাজপুর। চলে যাচ্ছে পরের প্রশ্ন। মেট্রো রেল কোন মন্ত্রণালয়ের অধীনে আছে? মেট্রো রেল কোন মন্ত্রণালয়ের অধীনে? মেট্রো রেল কোন মন্ত্রণালয়ের অধীনে? এই মেট্রো রেল কি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, তাই না? যেটা মেট্রো রেল নামে পরিচিত, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের। স্যার আজকে কি এক্সাম নিব পেইড ব্যাচে? এটা গ্রুপে জানাই দেবো। তোমরা যারা পেইড ব্যাচে আসো আমরা গ্রুপে জানিয়ে দেবো। কেমন? ওকে,
এটা কি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু। মেট্রো রেল হচ্ছে কি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যেটা অপশন হচ্ছে ঘ। মেট্রো রেল হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে। চলে আসছি পরের প্রশ্ন, দেখো স্বোপার্জিত স্বাধীনতা, দেখো এই চলে আসছি, এটা কিন্তু অলরেডি পড়াই আসছি। স্বোপার্জিত স্বাধীনতা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে অবস্থিত, স্বোপার্জিত স্বাধীনতা, নবির আহমেদ, হামিদুর রহমান, মিনাল হক। এই যে মিনাল হক আছে, এই মিনাল হক কিন্তু একজন ভাস্কর্য স্থাপন করেন যে রাজারবাগ পুলিশ লাইন, রাজারবাগ, ঠিক আছে। এই রাজারবাগ যে পুলিশ লাইন, এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে 25শে মার্চ রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশে হামলা চালায়, যে অপারেশন সার্চ লাইট, তখন সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল এই যে রাজারবাগ পুলিশ লাইন থেকে। এটা পরীক্ষা আসতে পারে যে 25শে মার্চ রাতে সর্বপ্রথম প্রতিরোধ, পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করা হয়েছিল কোন জায়গা থেকে? রাজারবাগ পুলিশ লাইন থেকে। আর এই রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় যে ভাস্কর্যটি আছে, সেটি হচ্ছে এই যে তোমার অপশন দিয়ে গ, মিনাল হক, তিনি এই দুর্জয় ভাস্কর্যটির শিল্পী। বুঝতে পারছো? আর এই শামীম শিকদার হচ্ছে স্বোপার্জিত স্বাধীনতা, একটু আগে পড়াইছি, হ্যাঁ একটু আগে পড়াইছি, কেমন? ওকে, ওকে, আচ্ছা। আর এই যে অপশন খয়ে যে হামিদুর রহমান আছে, এই হামিদুর রহমান হচ্ছে কি বর্তমান যে শহীদ মিনার, এই শহীদ মিনারের ডিজাইনার। এই শহীদ মিনারের ডিজাইনার হচ্ছে কি হামিদুর রহমান। পরীক্ষা আসতে পারে যে শহীদ মিনারের ডিজাইনার কে, সেটা হচ্ছে এই যে হামিদুর রহমান, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো তারপর হচ্ছে ওকে, আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন, দেখেন। আচ্ছা, ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। বাংলাদেশের গড় তাপমাত্রা কত? বাংলাদেশের গড় তাপমাত্রা কত বার্ষিক? বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস। বইটা কবে পাবো আমরা জানাই দেবো, তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, 071 এই নাম্বারে, কেমন? ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন, দেখো। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি। আর মানুষের শরীরে, তোমার পরীক্ষায় আসতে পারে, মানুষের শরীরে তাপমাত্রা কত? সেটা হচ্ছে কি 98.4 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 98.4 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো? এই মানুষের তাপমাত্রা কি মানুষের রক্তের তাপমাত্রা, বুঝছো? সেটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে মানুষের গড় তাপমাত্রা কত। পদ্মা সেতু কোন দুটি জেলাকে পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? আচ্ছা, তোমরা কিন্তু শেয়ার করতেছো না, এটা খুবই দুঃখজনক, তোমরা শেয়ার করতেছো না। ঢাকা শরীয়তপুর, ইয়েস, ঢাকা শরীয়তপুর। ঢাকা এক পাশে হচ্ছে ঢাকা, আর এক পাশে কি শরীয়তপুর। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে ঢাকা ও মুন্সিগঞ্জ, সরি, আমাদের ওইটা ওই পাশটা কি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ ও দেখি মুন্সিগঞ্জ ও শরীয়তপুর, ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে কি মুন্সিগঞ্জ ও শরীয়তপুর। ওকে, সো পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? তোমরা কে কে জানো যে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? একটু কমেন্টে জানিয়ে দাও, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কমেন্টে জানাও। ওকে, উত্তরবঙ্গে কোন জেলায় চা বাগান আছে? দেখো একটু আগে পড়াইছিলাম, উত্তরবঙ্গে কোন জেলায় চা বাগান আছে? নাটোর, লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ। উত্তরবঙ্গের কোন জেলায় চা বাগান আছে?
তানিয়া, মৌ ক্রিয়েটিভ, তৃষা সবাই কমেন্ট করেছো। 6.15 কিলোমিটার, ইয়েস কারেক্ট অ্যান্সার। আর উত্তরবঙ্গে কোন জেলায় চা বাগান আছে? পঞ্চগড়। পঞ্চগড় একটু পড়াইছি তাই না? পঞ্চগড়, এই পঞ্চগড় থেকে কিন্তু হিমালয়ের পর্বতচূড়া দেখা যায়, যেটাকে বলা হয় কাঞ্চনজঙ্ঘা। কার বাড়ি পঞ্চগড়? তোমরা কে কে দেখছো এই কাঞ্চনজঙ্ঘা? কে কে দেখছো কাঞ্চনজঙ্ঘা? বুঝতে পারছো? এই পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের সংবিধানের কি, বাংলাদেশের পার্লামেন্টের 1 নাম্বার আসন, 1 নাম্বার আসন পঞ্চগড়। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন, উত্তরবঙ্গের। চলে যাচ্ছে পরের প্রশ্ন, দেখো কি আছে। বাংলাদেশ স্বীকৃতিদানকারী প্রথম দেশ হচ্ছে, একটু পড়াইছি তাই না? ভুটান। ভুটান হচ্ছে বাংলাদেশ স্বীকৃতিদানকারী প্রথম দেশ, ভুটান। আর 1900, আচ্ছা এটা লাগবে না। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? এটা পড়াইছি, কক্সবাজার। কোন প্রাকৃতিক দুর্যোগ শুধুমাত্র সমুদ্রে সংঘটিত হতে পারে? কালবৈশাখী ঝড়, ভূমিকম্প, সুনামি, বন্যা। কোন প্রাকৃতিক দুর্যোগ শুধুমাত্র সমুদ্রে? কমেন্ট করার সময় শেয়ার করো। তোমরা 100 শেয়ার কমপ্লিট করতে পারোনি এখন পর্যন্ত। 100 শেয়ার কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট করতে পারোনি। সো যারা ক্লাসটি শেয়ার করনি অবশ্যই শেয়ার করে দাও, অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও। আর নার্সিং ভর্তি আমাদের যে সুপার সাজেশন ব্যাচ আছে, এই সুপার সাজেশন ব্যাচে তোমরা যারা ভর্তি হতে চাও, বা এক্সাম ব্যাচ, সুপার সাজেশন মডেল টেস্ট প্লাস এক্সাম ব্যাচ, তোমরা যারা নার্সিং পরীক্ষার্থী আছো, মাত্র 599 টাকা পরীক্ষার আগ পর্যন্ত। আর ভর্তির জন্য এই নাম্বারে যোগাযোগ করবা। আর গত বছর আমাদের সুপার সাজেশন ব্যাচ থেকে 470 জন চান্স পেয়েছিল সরকারি নার্সিং কলেজে। তার আরেকটি ঘোষণা, সেটা হচ্ছে যে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা যারা জাতীয় মেধায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদেরকে আমাদের 1 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি আছে। 1 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি আমরা দেই। সো ইনশাল্লাহ তোমরা যদি ভালো রেজাল্ট করো, আমাদের যে কোনো শিক্ষার্থী, তাহলে কিন্তু এই পুরস্কারগুলো পেয়ে যাবে। কেমন? ওকে, সো দ্রুত যোগাযোগ করো আমাদের সাথে। আর বাংলাদেশের যে দুর্যোগ, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে কি আমাদের? সুনামি। ঠিক আছে, সুনামি বানাম কি? তোমরা কিন্তু সুনামি বানাম কেউ করতে পারো না এখনো। ঠিক আছে, সুনামি বানাম কিন্তু করতে পারে। এই সুনামি পরীক্ষায় আসে যে কারেক্ট স্পেলিং কোনটি। সুনামি কিন্তু তুমি এই যে মুনা হাসান পরীক্ষায় যদি আসে, তাহলে কিন্তু এই সুনামিটায় হবে না। কেমন? তো সেক্ষেত্রে হচ্ছে কি, সুনামি বানাম কি হচ্ছে? টি সুনামি। ঠিক আছে, টিটা হচ্ছে আগে আসবে। কেমন? ওকে, এটা হচ্ছে কি সুনামির আসল বানাম পরীক্ষায় যদি আসে নিচের কোনটি কারেক্ট স্পেলিং, বা কারেক্ট স্পেলিং কোনটি, তাহলে এটা সুনামি। কেমন? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেখো তোমাদের আমরা কিন্তু অনেকগুলো এমসিকিউ পড়াই দিই, যেগুলো পরীক্ষায় আসার মতো। কেমন? এই যে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। চলে যাচ্ছে পরের প্রশ্ন, কক্সবাজার কিসের জন্য প্রসিদ্ধ? শেষ প্রায় আমাদের আর 3টা প্রশ্ন আছে, তারপর শেষ করে দেবো। একটু থাকো তোমরা সবাই, আর শেয়ার করে দাও। আর যারা ভর্তি হবা খুব দ্রুত যোগাযোগ করো, কারণ সময় অল্প। কারণ হচ্ছে সফলতা কিন্তু বারবার আসবে না। এই টাইমটা আর জীবনে কোনোদিন ফেরত পাবা না। তো সবাই প্রপার ইউটিলাইজ করো। কেমন? সবাই প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করো। আর সবাই লাভ রিয়াক্ট দিতে থাকো। আমাদের ক্লাসটি যদি ভালো লাগে, তাহলে সবাই লাভ রিয়াক্ট দাও। দেখো ডান পাশে লাভ রিয়াক্ট আছে, অথবা তোমরা এক কাজ করতে পারো, @ দিলেই তোমার ফলোয়ার চলে আসবে। দিলেই দেখো সবাই এটা করো। এই যে আমি যেভাবে স্ক্রিনে যেভাবে আছে @ফলোয়ার্স, তোমরা @ দাও সবাই। দেখি কারা কারা দেয় @। আর হচ্ছে কক্সবাজার হচ্ছে কি আমাদের পর্যটনের জন্য বিখ্যাত, রাইট? পর্যটনের জন্য বিখ্যাত, কারণ কি এই কক্সবাজার হচ্ছে আমাদের কি সব থেকে দীর্ঘ সমুদ্র সৈকত। কক্সবাজার হচ্ছে আমাদের দীর্ঘতম সমুদ্র সৈকত। ঠিক আছে, দীর্ঘতম সমুদ্র সৈকত। ঠিক আছে, এর দৈর্ঘ্য হচ্ছে কত কিলোমিটার?
এর দৈর্ঘ্য হচ্ছে 155 কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র পরীক্ষা যদি আসে, দেখো এখান থেকে কতগুলো পরীক্ষা প্রশ্ন আসতে পারে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার সমুদ্র সৈকত। এর দৈর্ঘ্য কত কিলোমিটার? 155 কিলোমিটার। এর 155 কিলোমিটার। ঠিক আছে। আর এটি কিসের জন্য বিখ্যাত? মৎস্য বন্দর ও পর্যটন কেন্দ্র। মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলা সদর দপ্তর। ঠিক আছে, ওকে। আর এখানে কি আছে? আমাদের একটা সাবমেরিন কেবল আছে। তোমরা এই যে দেখো, এই তোমরা সবাই @ফলোয়ার্স দেয় বা @ফলোয়ার্স, আমি যে স্ক্রিনে দিয়ে রাখছি @ফলোয়ার, এই যে তোমাদের অনেকেই কিন্তু দিয়েছো তোমরা @ফলোয়ার। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এই যে আমি যে স্ক্রিনে দেয়া আছে সবাই এমন করো, সবাই দিয়ে এফ লিখলেই চলে আসবে, বা অথবা হাইলাইট চলে আসবে। এই যে হাইলাইটস অথবা ফলোয়ার্স, তোমরা এটা করো। এই যে আরএন, আমাদের এই আরএন মানে কি তোমরা জানো? তোমরা যারা এখনো নার্সিং স্টুডেন্ট বা নার্সিং পরীক্ষা দিবা, আরএন মানে হচ্ছে রেজিস্টার্ড নার্স। এই একদম রেজিস্টার্ড নার্স আমাদের ক্লাসটি @ফলোয়ার্স দিছে। এইটা দিলে কি হবে? তার বন্ধুরা এটা দেখতে পারবে আমাদের এই ক্লাসটি। কেমন? এদিকে হচ্ছে তিশামণি হচ্ছে। সো কারেক্ট আনসার হচ্ছে পর্যটন। সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। তোমরা সবাই কারা কারা ফলোয়ার্স দিচ্ছ দেখি, কারা কারা ফলোয়ার্স দিচ্ছ? তোমরা সবাই @highlight ফলোয়ার্স তোমরা কারা কারা দিচ্ছ? তারপরে হচ্ছে এই দেখো স্বপ্না ফলোয়ার দিচ্ছে আমাদের @ফলোয়ার্স। প্রিন্স শাকিল, ওকে ঠিক আছে, তোমার ফলোয়ার্স দাও। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেখো সবচেয়ে বড় সেতু কোনটি? দেশের সবচেয়ে বড় সেতু কোনটি? দেশের সবচেয়ে বড় সেতু কোনটি? কমেন্টে জানাও। আর তোমরা সবাই লাভ রিয়েক্ট দিতে থাকো। আর আমাদের স্পেশাল ব্যাচে তোমরা কারা কারা ভর্তি হতে চাও খুব দ্রুত যোগাযোগ করো, খুব দ্রুত। কারা কারা ভর্তি হতে চাও একটু কমেন্টে জানিয়ে দাও। হাইলাইটস দিয়েছে দেখো মিলি খাতুন, তারপর আমাদের ইতি আক্তার, থ্যাংক ইউ সো মাচ। অসমাপ্ত ভালোবাসা, সেও আছে আমাদের সাথে, অসমাপ্ত ভালোবাসা। ঠিক আছে। দেশের সবথেকে বড় সেতু কোনটি? দেশের সবথেকে বড় সেতু হচ্ছে পদ্মা সেতু। সবথেকে বড় পদ্মা সেতু সবচেয়ে বড়। চলেছি পরের প্রশ্ন। দেখো কনফুসিয়াস কোথাকার দার্শনিক? কনফুসিয়াস হচ্ছে কি? আমাদের একজন চীনা দার্শনিক। কনফুসিয়াস, এই কনফুসিয়াস কি হচ্ছে? একজন দার্শনিক। কনফুসিয়াস হচ্ছে একজন দার্শনিক, চীনা দার্শনিক। কনফুসিয়াস হচ্ছে একজন চীনা দার্শনিক, চীনা দার্শনিক। ওকে, দেখি আর প্রশ্ন আছে কিনা। ও অপরাজেয় বাংলা কি? অপরাজেয় বাংলা দেখো আর একটা প্রশ্ন আছে। ভাইয়া বললেন না তো কত টাকা ভর্তি ফি? আচ্ছা, তুমি যদি স্পেশাল ব্যাচ যেটা নার্সিং ভর্তি পরীক্ষা, সেটা হচ্ছে মাত্র 599 টাকা। তোমরা যারা যারা এইচএসসি পরীক্ষার পরে নার্সিং ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য স্পেশাল সুপার সাজেশন। ঠিক আছে, এই সুপার সাজেশন ব্যাচ, যেহেতু তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 25শে এপ্রিল, সো এই সময় তোমরা আমাদের সুপার সাজেশন প্লাস এক্সাম ব্যাচে মাত্র 599 টাকায় তোমরা ভর্তি হতে পারো। আর আমাদের যে 2500 টাকা যে ফিটা আছে, সেটা হচ্ছে তোমরা যারা যারা রেজিস্টার্ড নার্স আছো, যারা নার্সিং পাস করেছো, সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বা সরকারি চাকরি করবা সামনে, এই ইচ্ছা আছে, কার কার ইচ্ছা আছে তোমরা সরকারি চাকরি করবা? এটা কার কার ইচ্ছা আছে একটু কমেন্টে জানাও। সরকারি নার্স হওয়ার কার কার ইচ্ছা আছে? নার্সিং অফিসার, সরকারি নার্সিং অফিসার কে কে হতে চাও একটু কমেন্টে জানাও। অপরাজেয় বাংলা, অপরাজেয় বাংলা, এই অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত তোমরা কে কে জানো? দেখো রাজু ভাস্কর্য হচ্ছে টিএসসি তে অবস্থিত। দেখবা যে এখন আন্দোলন করার সময় যে সবাই বলে যে হাসানাত আব্দুল্লাহ, সবাই রাজুতে আয়, রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এটা রাজু ভাস্কর্য হয়েছে, এই রাজু ভাস্কর্য এটা টিএসসি তে অবস্থিত। টিএসসি তে দুইটা ভাস্কর্য অবস্থিত। ঠিক আছে, টিএসসি তে দুইটা ভাস্কর্য অবস্থিত, একটা রাজু ভাস্কর্য, একটা হচ্ছে কি স্বোপার্জিত স্বাধীনতা।
একটা রাজু ভাস্কর্য, একটা স্বোপার্জিত স্বাধীনতা, ঠিক আছে। আর এই অপরাজেয় বাংলা হচ্ছে তোমার, এই অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত জানো? এটা হচ্ছে কলা ভবনে অবস্থিত, কলা ভবনের সামনে অবস্থিত। অপরাজেয় বাংলা কলা ভবনের সামনে অবস্থিত। এই অপরাজেয় বাংলার এখানে বসে হচ্ছে সর্বপ্রথম কি করছিল তোমরা কে কে জানো? 2রা মার্চ সর্বপ্রথম পতাকা উত্তোলন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। এটা হলো এই যে কলা ভবনের সামনে, এখানেই এই অপরাজেয় বাংলা অবস্থিত, ঠিক আছে। এখানে বটতলা আছে, এই বটতলার এখানে কে? আসামা আব্দুর রব সর্বপ্রথম এই যে গত 2রা মার্চ, আজকে হচ্ছে যেহেতু 5 তারিখ, মাত্র 3 দিন আগেই, ঠিক আছে। সবার ইচ্ছা থাকে সরকারি, কিন্তু কার কার ইচ্ছা আছে তোমাদের সরকারি নার্সিং এর সরকারি চাকরি পাওয়ার? তোমরা কমেন্টে জানাও। আর এই যে দেখো এই অপরাজেয় বাংলা, ঠিক আছে। আর অপরাজেয় বাংলার ভাস্কর্যটি কে নির্মাণ করেন? আব্দুল্লাহ খালিদ। এটি কিন্তু পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। এই অপরাজেয় বাংলা নির্মাণ করেন মুক্তিযোদ্ধা ভাস্কর কি নাম? সৈয়দ আব্দুল্লাহ খালিদ। হ্যাঁ। 2রা মার্চ 1972 না, 2রা মার্চ 1971 সালে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস এই 2রা মার্চ পতাকা উত্তোলন দিবস, ঠিক আছে। শবনম মুস্তারি, হ্যাঁ। সো যাদের স্বপ্ন আছে সরকারি হসপিটালগুলোতে বা সরকারি নার্সিং অফিসার হওয়ার জন্য, সো তোমরা খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে, কেমন? নো ওসমান, নো, না তুমি হচ্ছে নবেরা আহমেদ না। এই অপরাজেয় বাংলা হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলার প্রতিষ্ঠাতা হচ্ছে বা এটার ভাস্কর্যের না, আর এটার নামকরণ করেছিল সালেউদ্দিন আহমেদ, ঠিক আছে। আর এটার নির্মাণ করেন আব্দুল্লাহ খালিদ। পরীক্ষা আসতে পারে আব্দুল্লাহ খালিদ, ঠিক আছে। ওকে, সো মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? একটু সবাই কমেন্ট করে জানাও, মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, ঢাকা। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। ঢাকায় কোথায় জানো? এটা হচ্ছে ঢাকা আগারগাঁওতে অবস্থিত, যেটাকে আমরা বলি হচ্ছে এটা হচ্ছে আগারগাঁয়ে অবস্থিত, ঠিক আছে। এটা আগে ছিল সেগুন বাগিচা, বাট এখন হচ্ছে কোথায়? আগারগাঁও। আচ্ছা, ওকে, সো চলে যাচ্ছে আমাদের হামিং বার্ড সম্পর্কে কোনটি সঠিক? হামিং বার্ড কি? সবাই একটু আগের প্রশ্নের উত্তর কোনটা? আগের প্রশ্নের অপরাজেয় বাংলা হচ্ছে একটি ভাস্কর্য। এটি হচ্ছে একটি ভাস্কর্য। অপরাজেয় বাংলা একটি ভাস্কর্য। এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ভাস্কর্য হচ্ছে অপরাজেয় বাংলা। এই ভাস্কর্য নিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। বুঝতে পারছো? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, অবশ্যই আসবে, অবশ্যই। হ্যাঁ, যে বিভিন্ন ভাস্কর্য, ঠিক আছে। আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। ওকে, যেমন এই তোমার ভাস্কর্য নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় সংসপ্তক, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সংসপ্তক। তারপর হচ্ছে আমাদের যে সংসপ্তক হচ্ছে, তারপর দেখো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
যে ভাস্কর্যটি অবস্থিত সেটির নাম কি? তোমরা কে কে জানো কমেন্টে জানাও। আর এর আগে তো পড়াইছি যে অপরাজেয় বাংলা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, রাজু ভাস্কর্য সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ওকে, আচ্ছা। বিভিন্ন ভাস্কর্য নিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই আসবে। সাবাস বাংলাদেশ, ইয়েস, মুন বসে সাবাস বাংলাদেশ, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এগুলো কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সাবাস বাংলাদেশ যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভাস্কর্যটি অবস্থিত সেটার নাম হচ্ছে সংসপ্তক, ঠিক আছে? এটা নিতুন কুণ্ড, নিতুন কুণ্ড, এটা নিতুন কুণ্ড বানাইছে বা ভাস্কর। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, আরেকটা আছে যে শিখা চিরন্তন। শিখা চিরন্তন এটা সরোয়ার্দী উদ্যানে দেখবা যে একটা জায়গা থেকে অনবরত আগুন জ্বলতে আছে, এর নাম কি? শিখা চিরন্তন, যেটা হচ্ছে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, তো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। এই মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? ও, এটা তো অলরেডি পড়াইছি, এটা ঢাকায় অবস্থিত। আচ্ছা, হামিং বার্ড সম্পর্কে কোনটি সঠিক? হামিং বার্ড, হামিং বার্ড পোকা খায় না, এশিয়ার পাওয়া যায়, ক্ষুদ্রতম পাখি, ধীর গতিতে ওড়ে। হামিং বার্ড। এটার অ্যান্সার কি হবে? সি, সবথেকে ক্ষুদ্রতম পাখি। হামিংবার্ড হচ্ছে সি, সবচেয়ে ক্ষুদ্রতম পাখি। কেমন? ওকে, ওকে। সো যারা যারা এই মুহূর্তে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ইনশাল্লাহ সামনে আগামীকালকে আবার দেখা হবে। আমরা চেষ্টা করব যে 6:45 বা 7টায় শুরু করতে। তোমরা পেজে সবাই লাইক বা ফলো দিয়ে রাখবা। যারা যেখান থেকে আসো বা যারা পরে যুক্ত হয়েছে বা পরে যুক্ত হয়েছো, সবাই ক্লাসটি শেয়ার করে দিবা। ইনশাল্লাহ আগামীকালকে আরো একটি স্পেশাল কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। আমরা এই মুহূর্তে শুধুমাত্র কুইজ, আর আমরা কিন্তু শুধু কুইজ পড়াই না, এই কুইজের ভিতরে কোন কোন টপিক পরীক্ষায় ইম্পর্টেন্ট, কোন কোন টপিক থেকে পরীক্ষায় আসবে, এগুলো কিন্তু তোমাদেরকে পড়াই। কেমন? ওকে। আর আমাদের স্পেশাল ব্যাচে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি, যেটা 842 জন সরকারি নার্স নিয়োগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ব্যাচে তোমরা যারা ভর্তি হবা খুব দ্রুত যোগাযোগ করো। আর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের যারা সুপার সাজেশন ব্যাচে যারা সরকারি নার্সিং কলেজে চান্স পেতে চাও, তোমরা খুব দ্রুত মাত্র 599 টাকায় তোমাদের স্পেশাল ব্যাচ ক্লাস শুরু হয়েছে বা এক্সাম শুরু হয়েছে, তোমরা সেখানে দ্রুত যোগাযোগ করো। আর সবাই ক্লাসটি ভালো হয়েছে কিনা বা ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাও। আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাও। কেমন? ওকে, আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। কেমন? আচ্ছা, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ঠিক আছে? তোমরা যারা নার্সিং এ যারা নার্স নিয়োগে যারা 842 জন নার্স নিয়োগে স্পেশাল ব্যাচে যারা ভর্তি হতে চাও, তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। কেমন? আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানাও। আমাদের কল্পনা রয় সুস্মিতা, সে বলেছে ক্লাসটি অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ কল্পনা। আর ক্লাসটি ভালো লাগলে তোমরা যারা যারা ক্লাসটি শেয়ার দেওনি সবাই, কারণ আমরা শুধুমাত্র পড়াই না তোমাদেরকে, হচ্ছে আমরা শুধুমাত্র ক্লাস পড়াই না তোমাদেরকে, শুধুমাত্র এমসিকিউ সলভ করি না, তোমরা এর পাশাপাশি পরীক্ষায় যে যে জায়গা থেকে পরীক্ষায় আসতে পারে কমন, আমরা কিন্তু এগুলো সব কিছু পড়াই তোমাদের, ঠিক আছে? ওকে, সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমাদের আখি বলছে অনেক ভালো লাগছে, বেবি শেখ সে বলছে অনেক ভালো লাগছে, আমাদের আরোহী জেসমিন বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে, পূর্ণিমা থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সুন্দর রিভিউ দেওয়ার জন্য। আর তোমরা অবশ্যই আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবা এবং আমাদের পেজে একটা রিকমেন্ডেশন দিয়ে রাখবা, ঠিক আছে?
আমাদের অ্যাবাউটে গেলে ওখানে দেখবা রিকমেন্ড করা যায় পেজ, তোমরা সবাই একটা রিকমেন্ড করে দিবা পেজে, ঠিক আছে? আচ্ছা, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আজকের ক্লাসটি তোমাদের অনেক ভালো লাগছে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ক্লাসটি অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ মুনা হাসান। দেখা হবে আগামীকালকে আবার, আগামীকালকে 7টায় সবাই রেডি হয়ে থাকবা। নোট, যেহেতু আমরা নোট পড়াইছো, তোমরা সবাই একটা কলম, খাতা কলম নিয়ে রাখবা হাতে, ঠিক আছে? তোমরা সবাই খাতা কলম নিয়ে রাখবা, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা এবং এখান থেকেই পরীক্ষায় কমন আসবে, হ্যাঁ? এর বাইরে আসবে না, এখান থেকেই পরীক্ষায় কমন আসবে, কেমন? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।